আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26-27 পেজের স্টুডেন্টরা, আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের বেসিক 2 প্রো কোর্সের রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টার আছে, আমাদের বেসিক 2 প্রো কোর্সের রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের লেকচার 4 করব। কি করব? আমরা রাসায়নিক বিক্রিয়া এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের লেকচার 4 করব। ঠিক আছে, লেকচার 4 এ মূলত আমরা সিকিউগুলো সলভ করব। সো সিকিউ সলভিং ক্লাস হচ্ছে এটা, আমরা বেসিক পুরোটা সব কভার করে ফেলেছি, এখন ধুমায় সিকিউ সলভ করব। ভাইয়া পুরোটা কেমনে জানবি, জানার সময় বর্ণনা লিখতে হয়, কেমনে হচ্ছে লাসা তেলের নীতিগুলোতে বর্ণনা লিখতে হয়, এগুলো আলোচনা করছিলাম। এখন শুধু ক্লাস হবে। দেখো ঢাকা বোর্ড 24 কি বলছে, 1 নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া সমীকরণ সব ব্যাখ্যা করো। দেখো 1 নং সমীকরণটি, 1 নং সমীকরণ কি এইটা, দেখো এটা রেডক্স বিক্রিয়া কি কিনা দেখাইবা। দেখো 1 নং সমীকরণ হচ্ছে এরা, সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে Na2O, সোডিয়াম অক্সাইড। প্রথমেই দেখো ট্রাই করবে এগুলোতে সমতা করার জন্য। তুমি নিজেই যখন জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখবা তখন আলাদাভাবে বুঝবা জিনিসটা। তাহলে দেখো এই জায়গায় সোডিয়াম কয়টা আছে? 2টা। ঠিক আছে, অক্সিজেন কয়টা আছে? দেখো অক্সিজেন কয়টা আছে? 1টা, তাই না? ওকে, এই জায়গায় অক্সিজেন কয়টা আছে? 2টা। এই জায়গায় যদি অক্সিজেন 2টা হয় তাহলে আমি এই জায়গায় যদি 2 দেই তাহলে দেখো অক্সিজেন আমার 2টা হবে। অক্সিজেন যে 2টা, এই 2টা মিলবে। অক্সিজেন কয়টা হয়েছে? দেখো অক্সিজেন 2টা হয়েছে। এখন অক্সিজেন 2টা মিলছে, ঠিক আছে। সোডিয়াম কয়টা হয়ে গেছে বলো? সোডিয়াম এখন 2 দুগুণা 4টা হয়ে গেছে। তাহলে এই সোডিয়ামের সাথে 4 দেই, তাহলে দেখো বিক্রিয়কে সোডিয়াম 4টা, উৎপাদে সোডিয়াম 4টা মিলছে। এইভাবে সমতা করবা। এন জারণ বিজারণ কিনা ওইটা চেক করার জন্য ভাই তোমাকে বলছে কি করতে হবে, জাস্ট এইগুলার প্রত্যেকটা না, মূলত যেগুলোর মধ্যে বিক্রিয়া সংগঠিত হয়েছে ওইগুলার বিক্রিয়কে জারণ সংখ্যা, উৎপাদে জারণ সংখ্যা বের করবা। লাইক এই যে এইখানে দেখো সোডিয়াম মুক্ত অবস্থায় আছে, মুক্ত অবস্থায় থাকলে তার জারণ মান 0। অক্সিজেন এখানে মুক্ত অবস্থায় আছে, তার জারণ মান 0, সে অক্সিজেনের সাথে কানেক্টেড আছে, অন্য কোনো মৌলের সাথে কানেক্টেড নাই। ঠিক আছে, এই জায়গায় দেখো সোডিয়াম এবং অক্সিজেন আছে। তুমি জানো সোডিয়ামের জারণ মান কত? +1। তুমি এখানে হিসাব নিকাশ করলেও সোডিয়ামের জারণ সংখ্যা +1 পাবা, অক্সিজেনের জারণ সংখ্যা হিসাব করলে -2 পাবা। কেমনে হিসাব করা লাগে এগুলা ভাই শিখাইছি। এখন তুমি দেখো এই জায়গার সোডিয়ামের সাথে এই জায়গার সোডিয়ামের একটা কানেকশন দিবা, এই জায়গার অক্সিজেনের সাথে এই জায়গার অক্সিজেনের একটা কানেকশন দিবা। এখন তুমি বাইরে বলো, সোডিয়ামের বিক্রিয়কে জারণ সংখ্যা ছিল 0, উৎপাদে কি হয়েছে? +1। ভাই তোমাকে শিখাইছি জারণ সংখ্যা যদি বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার সময় যদি প্লাস মান বাড়ে, জারণ সংখ্যার যদি প্লাস মান বাড়ে তাহলে কি হয়েছে? অবভিয়াসলি সে ইলেকট্রন গ্রহণ করছে, সরি প্লাস মান বাড়লে তো ইলেকট্রন ত্যাগ করছে, তখন হয় জারণ। তাহলে এই জায়গায় হয়েছে জারণ। ঠিক আছে, এখানে দেখো অক্সিজেনের জারণ সংখ্যা ছিল 0, এখানে কি হয়েছে? -2। দ্যাট মিন্স মাইনাস মান বাড়ছে। মাইনাস মান কখন বাড়ে বলো? মাইনাস মান তখনই বাড়ে যখন সে কোনো কিছু গ্রহণ করে, ইলেকট্রন যখন গ্রহণ করে তখনই তার মাইনাস মান বাড়বে। ঠিক আছে, এটা তো তোমরা জানো। তাহলে মাইনাস মান বাড়লে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ মানে কি? বিজারণ। এই জিনিসটা তোমাকে বলছিলাম। তো এই জায়গায় হয়েছে জারণ, এই জায়গায় হয়েছে বিজারণ। তাহলে 1 নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া সমীকরণ সব ব্যাখ্যা করতে হচ্ছে। রেডক্স মানে জারণ বিজারণ, এটা জানা। সো এটা যে জারণ বিজারণ বিক্রিয়া, এখান থেকে আমরা বুঝে গেলাম। তুমি প্রথমে দিবা এই যে এটা বর্ণনা কেমনে লেখে ভাই তোমাকে দেখাইছিলাম। এখানে বিক্রিয়কে সোডিয়ামের জারণ সংখ্যা 0, উৎপাদে কি হয়েছে? +1। তার মানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করে, যেহেতু দেখো 0 থেকে +1 হয়েছে, অবভিয়াসলি ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে ইলেকট্রন ত্যাগ করে সে নিজে জারিত হয়েছে এবং অক্সিজেনকে বিজারিত করছে। অন্যদিকে বিক্রিয়কে অক্সিজেনের জারণ মান 0, উৎপাদ অক্সিজেনের জারণ মান -2। তাইলে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করে সে নিজেই বিজারিত হয়েছে এবং সোডিয়ামকে জারিত করছে। তাহলে তুমি এটা উল্লেখ করতে পারবা, যেইটার জারণ হয়, দেখো যেটার জারণ হয় ওইটা হচ্ছে বিজারক। তাইলে সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে এবং সোডিয়ামের জারণ হয়েছে এই জায়গায়, দ্যাট মিন্স এই সোডিয়াম হচ্ছে বিজারক। এবং এই অক্সিজেন কি করছে? দেখো অক্সিজেন গ্রহণ করছে ইলেকট্রন, বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার সময় অক্সিজেন কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করলে তার বিজারণ হয়, যার বিজারণ হয় সে হইতেছে জারক। এগুলো ভাই তোমাকে শিখাইছি, মানে যে ইলেকট্রন গ্রহণ করে সে মূলত জারক। তো এইভাবে উল্লেখ করতে পারবা। এরপরে দেখবা জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া, জারণ বিজারণ একই সাথে ঘটে। জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া দেখাবা। যে জারণ অর্ধবিক্রিয়া, দেখো জারণ অর্ধবিক্রিয়া বর্ণনাটা সুন্দর মতো লিখবা, ভাই তো সবগুলাতে বর্ণনা লিখে দিব না, তোমাকে মুখে বলছি তারপরও। আর আগে একটাতে বর্ণনা লিখাই দিছি বেসিকে, ওইটার বর্ণনা যেভাবে লিখছি তুমি ওইভাবেই বর্ণনাটা লিখবা। সো এটা হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া। দেখি আমরা জারণ অর্ধবিক্রিয়া কেমনে হয়েছে। এই যে দেখো এখানে 4টা সোডিয়াম তুমি এখানে দেখতেছো, ঠিক আছে? 4টা সোডিয়াম, এখানে কি হয়েছে বলো? তুমি স্বাভাবিকভাবে যেটা লিখতে পারো, দেখো জারণ কি হয়েছে? সোডিয়ামের সাথে সোডিয়ামে, এই যে সোডিয়াম
এই জায়গায় তার জারণ সংখ্যা ছিল 0, সে কি করলো, সে একটা ইলেকট্রন ত্যাগ করলো। কয়টা ইলেকট্রন ত্যাগ করছে আমরা জানি না, এমনি বুঝবো। দেখো ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে এই জায়গায় গিয়ে সোডিয়াম প্লাস হয়েছে। এই জায়গায় কি হয়েছে বলো, সোডিয়াম প্লাস হয়েছে। এখানে তুমি দেখতেছো এখানে তার জারণ সংখ্যা 0, এখানে +1। এখন তুমি দেখো এখানে 4টা সোডিয়াম, মূলত 4টা সোডিয়াম, এখানেও 4টা সোডিয়াম, তাহলে 4টা সোডিয়াম 4টা ইলেকট্রন ত্যাগ করে 4টা সোডিয়াম প্লাস হয়েছে। ব্যাপারটা কি বুঝতে পারছো বলো? এখানে 4টা সোডিয়াম মূলত ছিল, একটা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, সে হয়েছে সোডিয়াম প্লাস, মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে, বাদ দিছে তার কাছে, সোডিয়াম প্লাস হয়েছে। ঠিক আছে, তার হয়েছে প্লাস। অন্যদিকে অক্সিজেন কি করছে দেখো, এখানে 2টা অক্সিজেন আছে, তুমি ওই 2টা বাদ দাও, কয়টা আছে এটা পরে দেখা যাবে। মূলত অক্সিজেন কি করে, এখানে অক্সিজেন 0 থেকে -2 হয়েছে। -2 কখন হবে বলো, যখন সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে। এই যে গ্রহণ করছে, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে, প্লাস করছে, মানে তার সে নিজে গ্রহণ করছে। দেখো এখানে মাইনাস দেখি বুঝেছি, মাইনাস ইলেকট্রন মানে কি, সোডিয়াম তার থেকে ইলেকট্রন ত্যাগ করতেছে। এখানে অক্সিজেনের সাথে প্লাস 2টা ইলেকট্রন দিচ্ছে, মানে কি অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে। তো অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করলে হবে অক্সিজেন 2-, এটা কি বুঝতে পারতেছো? এই জিনিসটা হয়েছে, দেখো অক্সিজেন 0 ছিল এখানে জারণ সংখ্যা, 2টা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, অক্সিজেন 2- হয়েছে। তো এখানে দেখো সোডিয়াম 4টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে অক্সিজেন ওই 4টা ইলেকট্রনই গ্রহণ করবে। দ্যাট মিনস এই জায়গায় অক্সিজেন 2টা ছিল, দ্যাট মিনস 2টা অক্সিজেন, ভালো মতো বুঝো, 2টা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে বলো, 4টা ইলেকট্রন গ্রহণ করবে, এবং এই জায়গায় 2টা অক্সিজেন হবে। দেখো আদান লেখার সময় এই যে তার মানে সংখ্যাটা সামনে দিবা, আর এইভাবে যদি অক্সিজেন মনে করো O2 গ্যাস আকারে থাকে O2 দিবা, এইভাবে 2ও দিবা না, ঠিক আছে। বাট আদান লেখার সময় এই যে এই আদান এটার সামনে 2 দিবা, তখন এইভাবে দিবা না, ঠিক আছে, এটা মনে রাখো। এটা কি নিচে কি হয়েছে দেখো, এখানে যেহেতু অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। দেখুন বিজারণ অর্ধ বিক্রিয়া, কেন অর্ধ বিক্রিয়া, অর্ধেক টাইমে জারণ হয়, অর্ধেক টাইমে বিজারণ হয়, মানে জিনিসটা বুঝে পুরোটা মিলে হইতেছে জারণ বিজারণ। তো জারণ হইতেছে অর্ধেক, বিজারণ হইতেছে অর্ধেক। তো এটা জারণ অর্ধ বিক্রিয়া, এটা বিজারণ অর্ধ বিক্রিয়া। জারণ ছাড়া বিজারণ সম্ভব না, কজ সে যদি ইলেকট্রন ত্যাগ না করে, একটা মৌল ইলেকট্রন ত্যাগ না করলে অন্যটা ইলেকট্রন কই থেকে গ্রহণ করবে, ঠিক আছে। এখন দেখো এই 4টা ইলেকট্রন কাটা, এখানে 4টা সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, এখানে 4Na+ হয়েছে, আর 2O2- হয়েছে। এটাই শেষ, এই যে এটা হচ্ছে পূর্ণ বিক্রিয়া, লিখতে পারো পূর্ণ বিক্রিয়া নিচে। তো এটাই যে 1 নং সমীকরণটি রেডক্স বিক্রিয়ার সমীকরণ সহ প্রমাণ করো, এই পুরোটা দেখে বলতে পারো রেডক্স বিক্রিয়া। অথবা এটাতে যদি জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া না দেখাও, তারপরে প্রবলেম নাই, কারণ এটাতে শুধুমাত্র বলছে যে 1 নং সমীকরণটি রেডক্স বিক্রিয়ার সমীকরণ সহ দেখাও, তুমি দেখাইতে পারো যে 1 নং বিক্রিয়া রেডক্স বিক্রিয়া, কারণ এই জায়গায় ইলেকট্রনের স্থানান্তর হয়েছে, ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। দেখো 1 নং বিক্রিয়াটি রেডক্স বিক্রিয়া কেন, এই জায়গায় জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে বিক্রিয়া থেকে উৎপাদে, দ্যাট মিন্স ইলেকট্রনের স্থানান্তর হয়েছে, ইলেকট্রনের স্থানান্তর হয়েছে, এজন্যই এটা রেডক্স বিক্রিয়া। মানে এই যে সোডিয়ামে কি করছে, 4টা ইলেকট্রন ত্যাগ করছে, অক্সিজেন আবার ওই 4টা ইলেকট্রন গ্রহণ করছে, যে এখানে দেখাইছি ওটা লিখবা শেষে। যে এখানে আমরা দেখতেছি তোমার সোডিয়াম কি করতেছে, এই অর্ধ বিক্রিয়া লেখার পরে লিখবা। এখানে আমরা দেখতেছি সোডিয়াম 4টা ইলেকট্রন ত্যাগ করে 4Na+ হয়েছে, O2 4টা ইলেকট্রন গ্রহণ করে 2O2- হয়েছে। দ্যাট মিনস এখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটছে, ইলেকট্রনের স্থানান্তর ঘটাই মানে জারণ বিজারণ হওয়া, জারণ বিজারণ মানে রেডক্স অথবা উদ্দীপক 1 নং বিক্রিয়া রেডক্স বিক্রিয়া শেষ। এরপরে বলছে দেখো এটা তো হইল, 2 ও 3 নং বিক্রিয়া কি একই ধরনের বিক্রিয়া কিনা সম্পূর্ণরূপে দেখাও। 2 নাম্বার আর 3 নাম্বার বিক্রিয়া কি একই ধরনের বিক্রিয়া কিনা দেখো, তুমি সবগুলা বিক্রিয়ার সংজ্ঞা জানো। 2 নাম্বার বিক্রিয়াটা কি ভাইয়া, এই যে HNO3, দেখো এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তোমরা সবাই জানো। এটা কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার না বলো, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা ক্ষার, ঠিক আছে। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা কি বলো, নাইট্রিক অ্যাসিড, এটা কি, এটা একটা ক্ষার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তো আমি ক্ষারই লিখলাম, ঠিক আছে, ক্ষার। এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার। অ্যাসিড আর ক্ষারে যদি বিক্রিয়া করে কি উৎপন্ন করে দেখো, এখান থেকে কি হবে, এখান থেকে এই ম্যাগনেসিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করবে, ভালো মতো বুঝো। এখানে দেখো আমরা জানি এই যে নাইট্রেট আছে, নাইট্রেট মূলকের যোজনী হইতেছে 1, কেন, এই যে নাইট্রেট মূলক এইভাবে থাকে, এই মূলকগুলা কতটা তোমরা জানো, এটার যোজনী হইতেছে 1, ম্যাগনেসিয়ামের যোজনী হইতেছে 2, ভালো মতো বুঝো, এবং নাইট্রেটের যোজনী হইতেছে 1। দ্যাট মিনস যোজনী যখন আদান প্রদান হবে, ঠিক আছে। আচ্ছা তোমার এই জিনিসটা বিক্রিয়াটা কেমনে হয় বাঙ্গা বুঝাই। দেখো এই যে HNO3, এটা তুমি বুঝতেছো, এটারে যদি বাঙ্গো
এখানে হাইড্রোজেন H প্লাস আকারে থাকবে, আর পুরো নাইট্রেট একটা মূলক আছে, এই পুরো নাইট্রেট মূলকের দুজনে -1। এখানে এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা যদি ভাঙো, ম্যাগনেসিয়াম 2 প্লাস আকারে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ধাতু। আর এই যে হাইড্রোক্সিল OH যেটা, এটা অধাতু, এটা মাইনাস আকারে থাকে। তাইলে এইখানের পজিটিভ যেটা, ওইটা এই জায়গার নেগেটিভের সাথে মিশবে, এইটার নেগেটিভ এই জায়গার পজিটিভের সাথে মিশবে। ব্যাপারটা বুঝছো? এখানে তো আর কিছু না, তো ম্যাগনেসিয়াম নাইট্রেটের সাথে মিশবে এবং এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন করবে। এখন দেখো ভাইয়া বলছি না, ম্যাগনেসিয়ামের যোজনী 2 এবং নাইট্রেটের যোজনী পাইছি হচ্ছে আমরা কত 1, তাহলে যোজনীর আদান প্রদান হবে। দ্যাট মিন্স ম্যাগনেসিয়ামের যোজনী নাইট্রেটে যাবে, নাইট্রেটের যোজনী ম্যাগনেসিয়ামে আসবে, নাইট্রেটের যোজনী 1 ম্যাগনেসিয়ামে আসছে, এটা লেখা যে কথা, না লেখা কি কথা, ম্যাগনেসিয়ামের যোজনী 2 নাইট্রেটে যদি যায়, এখানে NO3 2 এইভাবে লিখবে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম নাইট্রেট হয়েছে। এরপরে দেখো, এরপরে কাহিনীটা কি হবে, এখানে নাইট্রেট কয়টা, এখানে নাইট্রেট আছে একটা, আমি এখানে লিখছি 2টা, এই জায়গায় 2 যদি দিই তাহলে সমতা হয়ে যাবে। সমতা হয়েছে না? দেখো এই জায়গায় নাইট্রেট মূলক 2টা, এই জায়গায় নাইট্রেট মূলক 2টা হয়ে গেছে। হাইড্রোজেন এখানে 2টা আর 2টা 4টা, ঠিক আছে, আর অক্সিজেন আছে 2টা, অক্সিজেন আরো 2টা আছে না, এই যে অক্সিজেন 2টা, হাইড্রোজেন 2টা। তুমি এইভাবে বুঝো, দেখো এখানে ওরকম না, এখানে OH 2টা আছে, ঠিক আছে, OH 2টা আছে, আবার H প্লাস 2টা আছে। ব্যাপারটা হচ্ছে যে এই H প্লাস করার 2টা, OH এর 2টা আছে, তাইলে H প্লাস OH মাইনাস এরা মিলে কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে, আমরা সবাই জানি। এবং কয়টা করে আছে? 2টা করে আছে, তাহলে 2 মোল পানি উৎপন্ন করবে। আই থিঙ্ক এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝছো। এবং এখানে যেটা উৎপন্ন হয়েছে ম্যাগনেসিয়াম নাইট্রেট, এটা হচ্ছে একটা লবণ, আর এই জিনিসটা পানি। তাহলে দেখো আমরা জানি যেই বিক্রিয়াটাতে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, ওই বিক্রিয়াটারে আমরা প্রশমন বিক্রিয়া বলি। তাহলে এখানে 2 নং বিক্রিয়াটিতে আমরা দেখতেছি অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করতেছে। তাহলে এই যে 2 নং বিক্রিয়া, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এইভাবে সুন্দর মতো লিখে দিবা, ঠিক আছে। এই জিনিসগুলা মুখে যে বর্ণনাটা লিখছে ওইভাবে লিখে দিবা, যে এখানে নাইট্রিক অ্যাসিড একটা ক্ষার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ওটার সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রেট একটা লবণ এবং পানি উৎপন্ন করছে। দ্যাট মিনস এটা প্রশমন বিক্রিয়া, কারণ প্রশমন বিক্রিয়ার সংজ্ঞায় আমরা জানি যে বিক্রিয়া অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। সো উদ্দীপকের এই বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়ার সংখ্যা পুরোপুরি মিলে যেতেছে, দ্যাট মিনস উদ্দীপকের বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া শেষ। এরপরে 3 নং বিক্রিয়াটা কি ধরনের আমরা একটু দেখি। 3 নং বিক্রিয়া, ওকে, দেখাবো 24। তোমরা কি বুঝতেছো? আমাকে বইলো তো, তোমরা কি বুঝতেছো? ভাইকে বইলো তোমাদের। এখন এগুলোর সাথেই SQ MCQ সব একসাথে করে দিলে আই থিঙ্ক ভালো হবে। নেক্সট ক্লাস দিয়ে হচ্ছে SQ এন্ড MCQ এর উপর, ঠিক আছে। পোলাপান অনেক সুন্দর লাগতেছে তো আমাকে, কেন লাগতেছে এটা আমি তো নিজেই বুঝতেছি না। ওকে, আচ্ছা, এই জায়গায় দেখো কি আছে, ফেরাস সালফেট। কি আছে? ফেরাস সালফেট। আচ্ছা, 2 আর 3 নং বিক্রিয়া কি একই ধরনের আমরা দেখবো। আচ্ছা, তাহলে 1 নং বিক্রিয়াটা হয়েছে আমরা প্রশমন বিক্রিয়া, মনে রেখো। 2 নং বিক্রিয়াটা, সরি 2 নংটা হয়েছে প্রশমন, 3 নংটা দেখতেছি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাইলে বলো এখানে যে আয়রন আছে, এখানে ফেরাস সালফেট আছে, কেন কিভাবে বুঝলাম বলো? সালফেটের যোজনী আমরা জানি 2, তাইলে যোজনী যদি আদান প্রদান হয় তাহলে এরকম হয়েছে ব্যাপারটা, যে সালফেটের যোজনী 2 ওই জায়গায় গেছে, আয়রনের যোজনী 2 ওই জায়গায় গেছে, তখনই কাটাকাটি গেছে। এজন্য এই জায়গায় আয়রনের যোজনী কত? 2। এইভাবে বুঝতে পারো, এইভাবে বুঝতে পারো, ঠিক আছে। এজন্য দেখো, দেখলেই বোঝা যায় সালফেট আয়রনের যোজনী 2, তাহলে ওইটা তো বিক্রিয়ার সময় ফেরাসে যাবে। দ্যাট মিনস এখানে ফেরাসের যোজনী 2 ইউজ হয়েছে, কজ এটা তো কোনোটাই নাই, কোনোটাই নাই মানে কি 2 ছিল, কাটাকুটি চলে গেছে, ঠিক আছে। তাহলে এখানে ফেরাসের যোজনী হইতেছে 2 হইলে ওইটাকে বলা হয় আস। দেখো ফেরাস, এই যে ফেরাস, ঠিক আছে, ফের রিক এরকম হবে। দেখো আস ইক, আস তখনই হবে ফেরাস আয়রনকে, এই যে ফেরাস, এই যে এটা আমি ফেরাস বললাম, ফেরাস সালফেট, এটা কি ফেরাস সালফেট। আস বলছি কেন? ফেরাসের যোজনী 2, যখন ফেরাসের যোজনী 2 তখন হচ্ছে আস, ফেরাসের যোজনী যখন 3 তখন হইতেছে ইক। লাইক এটা যদি এরকম থাকতো যে Fe2SO4 এটা দেখো আয়রনের যোজনী 3, আয়রনের যোজনী 3, তাহলে 3 মানে কি? ইক। তাহলে এটা হয়তো ফেরিক সালফেট, এটা হইতেছে ফেরাস সালফেট। আই থিঙ্ক বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, তো আমাদের এই জায়গাটাতে আমরা দেখতেছি ফেরাস সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে। তো অবভিয়াসলি এই জায়গায় ফেরাসটা হইতেছে আমাদের পজিটিভ 2+, সালফেট হইতেছে SO4 2-,
এটারে বাংলে সোডিয়াম প্লাস আর OH মাইনাস আকারে আছে। বলো পজিটিভ নেগেটিভ বিক্রিয়া করে, তাহলে এই যে এটা আছে এই ফেরাস Fe2+, এটা OH এর সাথে মিশবে, এবং এই যে সালফার এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে এটা এটার সাথে মিশবে। এই জিনিসটা কি বুঝতে পারছো? তাইলে বলো এখানে ফেরাসের যোজনী 2, হাইড্রোক্সিলের যোজনী আমরা জানি 1, তাইলে যোজনী আদান প্রদান হয়। তাহলে ফেরাসের যোজনীটা হাইড্রোক্সিলে গেছে, হাইড্রোক্সিলের যোজনী 1, এটা ফেরাসে আসে, লেখা যে কথা না লেখা একই কথা। ঠিক আছে, এটা হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড। তারপরে দেখো মানে হাইড্রোক্সিল 2টা, এখানে একটা 2 দিলে সমতা হয়ে যাবে। দেখো হাইড্রোক্সিল 2টা হয়ে গেছে। এইবারে বাকি কি হবে? এই 2টা সোডিয়াম, দেখো সোডিয়াম আর সালফেটে বিক্রিয়া করবে, 2টা সোডিয়াম সালফেটের সাথে মিলবে আর কি। এমনিতেও জানো সোডিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী 2 আদান প্রদান হইলে এরকম। দেখো সালফেটের যোজনী 2 সোডিয়ামে আসছে, আর সোডিয়ামের যোজনী জাস্ট এখানে গেছে, একার লেখা লাগবে না। এটা হচ্ছে সোডিয়াম সালফেট, এটা হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড। এখন দেখো আমরা জানি অদক্ষেপণের ইয়েতে দেখো ফেরাস হাইড্রোক্সাইডের একটা অদক্ষেপ আছে। ফেরাস হাইড্রোক্সাইড অদক্ষেপ আকারে পড়ে এবং এটা হয় সবুজ অদক্ষেপ। ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ অদক্ষেপ, এই জিনিসটা সলিড হয়ে যায়, কঠিন হয়ে যায়, এবং এটা পাত্রের নিচে তলানি রূপে জমা হয়, এবং এখানে সবুজ রঙের একটা অদক্ষেপ দেখা যায়। ঠিক আছে, তো দেখো আমরা জানি যেই বিক্রিয়ায় 2টা মানে যেগুলা দ্রবণীয় এগুলা পানিতে দ্রবীভূত হয়, এরকম 2টা যৌগ বিক্রিয়া করে, যদি এরকম কোনো যৌগ উৎপন্ন করে যেটা কঠিন হয়ে যায় বা যেটার অদক্ষেপ পড়ে আর কি আমাদের পানিতে, ঠিক আছে, তাহলে ওই বিক্রিয়াটাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে। অদক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞাটা আশা করি তোমরা জানো। অদক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞা লিখবা। সব বলবো এখানে দেখো এটা হইতেছে মূলত একুয়াস না, এটা হচ্ছে ফেরাস সালফেট, একুয়াস জলীয় দ্রবণ, এটাও একুয়াস। এই 2টা বিক্রিয়া করে যে এটা উৎপন্ন করছে সলিড, এটা আবার একুয়াস। ঠিক আছে, তো দেখো 2টা দ্রবণীয়, এইগুলা পানিতে দ্রবীভূত হয়েছে, ওরা বিক্রিয়া করে একটা অদ্রবণীয় উৎপাদ উৎপন্ন করছে, যেটা পাত্রের তলানি রূপে জমা হয়েছে, এবং এটার কালার হইতেছে সবুজ। আমরা সবাই জানি ফেরাস সালফেটের কালার হইতেছে সবুজ। কোন অদক্ষেপের কোন কালার একটু যাই না রাখো। ঠিক আছে, ওকে, তো এটা কোন বিক্রিয়ার সাথে মিলতেছে? অদক্ষেপণ বিক্রিয়ার সাথে না। তাহলে এই যে বিক্রিয়াটা অদক্ষেপণ বিক্রিয়ার সাথে মিললো, তো এটা আমরা কি বলবো? অদক্ষেপণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি? অদক্ষেপণ বিক্রিয়া। মানে 3 নম্বর বিক্রিয়াটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। বলো 3 নম্বর বিক্রিয়াটা হইতেছে আমাদের অদক্ষেপণ বিক্রিয়া। 2 ও 3 নম্বর বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? কি না? অবভিয়াসলি না, বিকজ 2 নংটা হচ্ছে প্রশমন। এটা কি? এটা পাইছি প্রশমন, এবং এটা কি? এটা পাইছি অদক্ষেপণ। আশা করি জিনিসটা বুঝতে পারছো। ওকে, এক সেকেন্ড ভাই আসতেছি। ঠিক থাকার কথা যদিও। আচ্ছা, আমি এটা ট্রাই করি যে আমি আসলে ক্লাস নিতেছি, সাউন্ড কি রেকর্ড হইতেছে কি না। আই থিঙ্ক রেকর্ড হইতেছে। আর ব্যাপার হইতেছে তোমাদেরকে বেশি ওয়েট করে ফেলছি, তাই না? একদম চার্জ নাই ব্রো, একদমই চার্জ নাই, এটাতে চার্জই নাই। চিন্তা করতেছ? ওকে, এরপরে দেখো এখন আমরা দ্রুত সলভ করব। এটা বলছে এ যৌগে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, এ যৌগ কই? যে এই জায়গায় বিক্রিয়াটা হইতেছে এই যে এইটা দেখো ভালো মতো দেখা যাচ্ছে। এটা আমরা এখান থেকে করি। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, এ যৌগ তো এই জায়গায় আছে, এরা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। তো এখানে এ যৌগ উৎপন্ন হইতেছে প্লাস পানি উৎপন্ন হইতেছে। এখন তুমি বলো ম্যাগনেসিয়াম আর সালফেটে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন করবে, 2টারই যোজনী 2, সো কাটাকুটি চলে যাবে। H2 আর O মিলে উৎপন্ন হবে H2। এটা ডিরেক্ট এরকম বিক্রিয়া। সো এই যে পানি তো দেওয়া আছে, দ্যাট মিন্স এ মূলত হইতেছে আমাদের ম্যাগনেসিয়াম সালফেটটা। বলো এ কি? এ হইতেছে ম্যাগনেসিয়াম সালফেট। তো তোমারে বলছে ম্যাগনেসিয়াম সালফেটে সালফারের জারণ সংখ্যা কত? তাহলে আমরা জানি যার জারণ সংখ্যা বের করবা তুমি তার x ধরবা, এবং এটা টোটাল জারণ সংখ্যা 0 তুমি ধরবা দড়ি সালফারের জারণ সংখ্যা, সালফারের জারণ সংখ্যা কত ধরবা? বলো সালফারের জারণ সংখ্যা সমান x। তাহলে সালফারের জারণ সংখ্যা x ধরো, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত? 2 + 2 আর কি। সালফারের জারণ সংখ্যা আমরা x ধরলাম। অক্সিজেনের জারণ সংখ্যা কত? অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। অক্সিজেন কয়টা আছে এই জায়গায়? 4টা আছে, 4 দিয়ে গুণ হবে, এবং একটা যৌগের টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে এখান থেকে পাইতেছি আমরা 2 + x প্লাসে মাইনাসে -4 × 2 = 8 = 0। এখান থেকে দেখো x 8 থেকে 2 বিয়োগ দিলে -6 = 0। এখান থেকে পাবো আমরা x = -x + 6 হয়ে যাবে। এটা হচ্ছে সালফারের জারণ সংখ্যা।
এ যোগে সালফারের জারণ সংখ্যা হতো +6, একদম ইজি। এইভাবে সুন্দর মতো বের করে ফেললে হয়ে গেছে। তারপর দেখো উদ্দীপকের সংগঠিত বিক্রিয়া দুটির মধ্যে একটা রেডক্স বিক্রিয়া হলেও অন্যটি নন রেডক্স দেখাইতে বলছে। দেখো কোনটা রেডক্স কোনটা নন রেডক্স আমরা একটু দেখি। প্রথমে 1 নং বিক্রিয়াটা দেখো, এই যে এটা হচ্ছে আমাদের 1 নং বিক্রিয়া, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। এটা একটা দহন বিক্রিয়া, দেখেই বুঝতেছি কেমনে। কজ ম্যাগনেসিয়াম একটা ধাতুরে অক্সিজেনের উপস্থিতিতে পুড়াইয়া ওইটার অক্সাইডে পরিণত করছি। আর এই বিক্রিয়ার সংজ্ঞা অনুসারে আমাদের এটা হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া এমনিতেই হচ্ছে তোমার জারণ বিজারণ হয়। তারপর আমরা চেক করে দেখবো। দেখো জারণ বিজারণ কি না ওটা চেক করার জন্য কি করতে হবে, এই যে প্রত্যেকটার বিক্রিয়কে জারণ সংখ্যা উৎপাদে জারণ সংখ্যা বের করতে হবে। ম্যাগনেসিয়ামের বিক্রিয়কে জারণ সংখ্যা 0, উৎপাদে গিয়ে দেখবা +2। অক্সিজেনের এখানে জারণ সংখ্যা 0, উৎপাদকে গিয়ে অক্সিজেনের জারণ সংখ্যা -2। তোমরা এগুলো জারণ সংখ্যা x ধরে বের করতে পারবো, অথবা দেখেই বলা যায় আর কি কোনটার কত। এখন দেখো ম্যাগনেসিয়াম এখানে ছিল 0, এই জায়গায় গিয়ে +2 হয়েছে। বলো যেহেতু তার জারণ সংখ্যা 0 থেকে +2 হয়েছে, অবভিয়াসলি সেই ইলেকট্রন ত্যাগ করছে, এজন্য প্লাস মান বাড়ছে। ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রনের স্থানান্তর হয়েছে, অবভিয়াসলি এখানে জারণ বিজারণ হবে। আর সে তো ইলেকট্রন ত্যাগ করছে, অবভিয়াসলি এই জায়গাটাতে জারণ হয়েছে। ভালো মতো বুঝো। এবং এবং এই যে অক্সিজেন 0 ছিল বিক্রিয়কে, উৎপাদে গিয়ে কত হয়েছে -2, মিনস অবভিয়াসলি সেই ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এখানে বিজারণ হয়েছে। তাহলে এখানে দেখতেই পেতেছি এটা জারণ বিজারণ বিক্রিয়া, তুমি বলে দিতে পারবা সুন্দর মতো যেহেতু এই জায়গায় ইলেকট্রনের স্থানান্তর হয়েছে, 1 নং বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া। বাট 2 নং বিক্রিয়াটা জারণ বিজারণ কিনা আমরা চেক করবো। দেখো 2 নং বিক্রিয়া ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা কার সাথে বিক্রিয়া করতেছে, সালফিউরিক অ্যাসিডের সাথে, ঠিক আছে। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস পানি। এটাই আমরা দেখছিলাম একটু আগে। দেখো এই যে এটা হচ্ছে একটা ক্ষারক, এটা কি, এটা হচ্ছে একটা ক্ষারক ম্যাগনেসিয়াম অক্সাইড, এবং এটা কি, এটা হচ্ছে একটা অ্যাসিড। তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে এখানে যে সালফেট লবণ উৎপন্ন হচ্ছে, ম্যাগনেসিয়াম সালফেট, এটা একটা লবণ, সালফেট লবণ, এবং পানি উৎপন্ন করছে। তুমি আমারে বলো তাহলে এই বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়া, এমনি আমরা দেখতে পেতেছি প্রশমন বিক্রিয়া নন রেডক্স হয়, ঠিক আছে। তারপর আমরা চেক করবো এটা নন রেডক্স কেমনে। তুমি সবগুলার জারণ সংখ্যা বের করো, এই যে ম্যাগনেসিয়ামের এই জায়গায় জারণ মান বের করলে দেখবা হচ্ছে +2 বের হবে। তুমি হিসাব করে বের করো, কেমনে বের করবা, যে এই যে ম্যাগনেসিয়ামেরটা x ধরলাম, অক্সিজেনের জারণ মান আমরা জানি -2, টোটাল জারণ মান 0, তাহলে x এখান থেকে প্লাসে মাইনাসে -2 = 0, তাহলে x আসবে +2, তাহলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2। এইভাবেও বের করতে পারবা, ঠিক আছে। এরপরে দেখো এই জায়গায় অক্সিজেনের জারণ সংখ্যা -2, হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে কত +1, সালফারের +6, অক্সিজেনের -2, ম্যাগনেসিয়াম এখানে +2, সালফারের +6, অক্সিজেনের -2 পাবা, এখানে হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2। এটাই সবগুলা জারণ সংখ্যা আমি বের করে দিয়ে দিলাম, তুমি হিসাব করে বের করে দেখতে পারো, অথবা এমনিও দেখতে পারো। তাহলে দেখো এখানে কোনটার জারণ মানের চেঞ্জ হয়েছে, এখানে ম্যাগনেসিয়াম +2, এই জায়গায় ম্যাগনেসিয়াম +2, দ্যাট মিন্স তার ইলেকট্রন আদান প্রদান হয় নাই। এখানে অক্সিজেন -2, এই জায়গায় অক্সিজেনের জারণ মান -2, এই জায়গায় অক্সিজেনের জারণ মান -2, এই জায়গায় অক্সিজেনের জারণ মান -2। কোথাও কি অক্সিজেনের জারণ মানের চেঞ্জ হয়েছে? হয় নাই। হাইড্রোজেনের জারণ মানের চেঞ্জ হয়েছে? হয় নাই। সালফার এখানেও +6, এখানেও +6, জারণ মানের চেঞ্জ হয় নাই। দ্যাট মিন্স এই জায়গাটাতে দেখো, এই জায়গাটাতে বিক্রিয়ক এবং উৎপাদে প্রত্যেকটা জারণ সংখ্যা মানে বিক্রিয়কে এবং উৎপাদে সেম। দ্যাট মিন্স ইলেকট্রনের আদান প্রদান হয় নাই। ইলেকট্রনের আদান প্রদান না হইলে এটা নন রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ নয়, ঠিক আছে। এবং আলাদাভাবে দেখো এটা একটা প্রশমন বিক্রিয়া, আর প্রশমন বিক্রিয়াও আমরা জানি নন রেডক্স হয়, এটা মানে হচ্ছে নন রেডক্স। এটা রেডক্স, এটা রেডক্স, এটা নন রেডক্স। এটা কি জারণ বিজারণ মানে কি রেডক্স, বুঝতে পারছি। এরপরে কি বলছে চট্টগ্রাম বোর্ড 24, দেখো উদ্দীপকের 1 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগত পদ সংগঠিত হয়েছে। দেখো এটা কেমনে, ওই যে এটা ফার্স্টে জারণ বিজারণ, ওইটা তুমি আগে দেখবা। দেখো 1 নং বিক্রিয়াটা হচ্ছে এইটা, 1 নং বিক্রিয়াটা কই, এই যে এইটা ফেরাস ক্লোরাইড, সরি ফেরিক ক্লোরাইড। এটা ফেরিক কেন অবশ্যই, এইটাতে আয়রনের জারণ সংখ্যা +3। কেমনে, এই যে ক্লোরিন 3টাই রয়েছে, যে এই জন্য অনেকভাবে এই জারণ সংখ্যা যোজন এগুলো বোঝা যায়। এখানে দেখো ফেরাস ক্লোরাইড, কজ ক্লোরিন 2টা, দ্যাট মিন্স আয়রনের জারণ মান এখানে 2, HCl, পরে সালফার মুক্তভাবে বসছে। মানে আমরা একটু জারণ মান চেক করে দেখি। দেখো তোমার এই জায়গায় আয়রনের জারণ সংখ্যা +3, তুমি হিসাব করে দেখো। ক্লোরিনের জারণ সংখ্যা -1, এই জায়গায় হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, সালফারের জারণ সংখ্যা কত, দেখো সালফারের জারণ সংখ্যা এই জায়গায় কত, দেখো হিসাব করি। এখানে কিন্তু হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, 2টা হাইড্রোজেন আছে 2 দিয়ে গুণ, সালফারের জারণ সংখ্যারে x ধরলাম, টোটাল 0। এখানে দেখো x কি পাবো
+2 রেখে 2 এর পাশে গেলে -2 হবে। দ্যাট মিন্স এই জায়গাটাতে সালফারের জারণ সংখ্যা -2। দেখছো এইভাবে ঠিকঠাক মতো বের করতে হবে সালফারের জারণ সংখ্যা -2। এখানে দেখো ক্লোরিন যেহেতু দুইটা ভালো মতো বুঝাচ্ছে, আয়রনের জারণ সংখ্যা বের করবে x ধরলাম, ক্লোরিন দুইটা, ক্লোরিনের জারণ সংখ্যা -1 দুইটা, 2 দিয়ে গুণ = 0, x প্লাসে মাইনাসে -2 = 0, x পেলাম +2। দ্যাট মিন্স এই জায়গাটাতে আয়রনের জারণ সংখ্যা +2, এখানে আয়রনের সংখ্যা +3 আয়রনের, এই জায়গায় হিসাব করে দেখো ক্লোরিন এই জায়গায় -1, এই জায়গায় হাইড্রোজেন +1 ক্লোরিন -1, এই জায়গায় সালফারের জারণ সংখ্যা 0। ঠিক আছে, দেখো হিসাব করে দেখো কেন সালফারের জারণ সংখ্যা 0 এই জায়গায়, সালফার মুক্ত অবস্থায় আছে। তোমার আসলে এখন দেখো কোনটার জারণ মানের চেঞ্জ হয়েছে, এখানে হাইড্রোজেনের +1, এই জায়গায় হাইড্রোজেনের +1, তো হাইড্রোজেনের কোনো কাহিনী ঘটে না, এখানে ক্লোরিন -1, এখানে ক্লোরিন -1, ওইগুলোর কোনো কাহিনী ঘটে না। কাহিনী ঘটছে কার কার সাথে দেখো, তুমি এখানে দেখলেই বুঝবা। বিক্রিয়াটা এই যে এই আয়রনটা আর এই আয়রনটা দেখো, এই জায়গায় আয়রনের জারণ সংখ্যা মানে বিক্রিয়কে আয়রনের জারণ সংখ্যা ছিল +3, উৎপাদে গিয়ে আয়রনের জারণ সংখ্যা হয়েছে +2। দ্যাট মিনস তার জারণ সংখ্যা বিক্রিয়ক থেকে উৎপাদকে যাওয়ার সময় প্লাস মান কমছে। এখন প্লাস মান যদি কমে, কখন কমবে? যখন সে ইলেকট্রন গ্রহণ করবে তখনই তো প্লাস মান কমবে। আর প্লাস মান কমলে ভাই আগেই বলে রাখছি, প্লাস মান কমলে কি বলো, আমি তোমার এইটা শিখেছি যে প্লাস মান বাড়লে জারণ, প্লাস মান বাড়লে জারণ, তাহলে প্লাস মান যদি কমে তাহলে কি হবে? বিজারণ। তাহলে এই জায়গাটাতে বিজারণ হয়েছে। এই জিনিসটা যদি ভাই তোমরা না বুঝো ভাই কি আর বলো, বেঁচে থেকে লাভ কি বলো, জারণ বিজারণ ছাড়া। এই জায়গায় বিজারণ হয়েছে। এই যে সালফারের ক্ষেত্রে কি হয়েছে দেখো, সালফারের বিক্রিয়কে জারণ সংখ্যা ছিল -2, উৎপাদকে হয়েছে 0। তাহলে বিক্রিয়কে জারণ সংখ্যা ছিল -2, উৎপাদকে হয়েছে 0, তাহলে অবভিয়াসলি মাইনাস মান কমছে। দেখো -2 ছিল এখন 0 হয়ে গেছে, মাইনাস মান কমছে। আর আমি তোমারে বলছিলাম যে মাইনাস মান কমলে হয় জারণ, প্লাস মান বাড়লে আর মাইনাস মান কমলে জারণ হয়। ঠিক আছে, মাইনাস মান কমলে কি হয়? জারণ হয়। শেষ। কারণ মাইনাস মান তখনই কমে যখন সে ইলেকট্রন ত্যাগ করে, তখনই মাইনাস মান কমে প্লাস মান বাড়ে আর কি, বুঝছো? আর মাইনাস মান বাড়ে ইলেকট্রন গ্রহণ করলে, আর প্লাস মান কমে ইলেকট্রন গ্রহণ করলে। ঠিক আছে, আর প্লাস মান বাড়ে কখন? যখন ইলেকট্রন ত্যাগ করে। মাইনাস মান বাড়ে কখন? যখন সে ইলেকট্রন গ্রহণ করে, উল্টা আর কি। আচ্ছা, এই জায়গায় দেখো মাইনাস মান কমছে, -2 থেকে 0 কখনই হবে? দেখো অক্সিজেন -2, সালফার -2 আছে, সে 0 কখন হবে? যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। এই দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, এই জন্য +2 এই জায়গায় আসবে, দুইটা কাটা গিয়ে সালফার 0 হবে। ব্যাপারটা বুঝছো? ইলেকট্রন ত্যাগ করছে, দ্যাট মিন্স এই জায়গায় জারণ হয়েছে, এই জায়গায় জারণ হয়েছে। তো তুমি সুন্দর মতো বিক্রিয়াটা লিখতে পারবো। আমি এই লাস্ট বারের মতো বিক্রিয়া বলবো, যে তুমি লিখবে এই জায়গায় যেখানে বিক্রিয়কে আয়রনের জারণ সংখ্যা +3, উৎপাদে আয়রনের জারণ সংখ্যা +2। দ্যাট মিন্স আয়রন ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে, গ্রহণ করে সে নিজে বিজারিত হয়েছে, এবং বাকি যেটা এখানে সালফারের কাহিনী করছে, সালফারকে জারিত করছে। অন্যদিকে বিক্রিয়কে সালফারের জারণ সংখ্যা -2, উৎপাদকে 0। তাইলে সালফার কি করছে দেখো, -2 থেকে 0 কখন হবে? যখন সে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে সালফার কি করছে? সালফার ইলেকট্রন ত্যাগ করছে। ব্যাপারটা বুঝছো? সালফার ইলেকট্রন ত্যাগ করছে, তাইলে সালফার জারিত হয়েছে এবং সে আয়রনকে বিজারিত করছে। সুতরাং এই জায়গায় জারণ বিজারণ করছে। জারণ বিজারণ ঘটছে তো বুঝলাম, জারণ বিজারণ একসাথে ঘটছে বা যুগোৎপদ ঘটছে, এটা কেমনে দেখাবো? এই জায়গায় লাগবে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়া কি বলো? জারণ অর্ধ বিক্রিয়া হবে এই যে Fe, এখানে দেখো সমতা কি ঠিকঠাক ছিল? সমতা কি ঠিকঠাক ছিল? আগে দেখো সমতা করা ঠিকঠাক আছে কিনা। এখানে আয়রন একটা, এখানে আয়রন একটা, ক্লোরিন এখানে 3টা, এখানেও 3টা, হাইড্রোজেন এখানে 2টা, এখানে আবার একটা। ঠিক আছে, তো 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 দেখো এটা সমতা করতে হবে। সমতাটা করি, তাই তুমি এমনিই বুঝবা আর কি কেমনে কি কাহিনী হয়েছে। দেখো এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন 2টা, এইটারে 2 বানার জন্য এখানে আমি 2 দিলাম, হাইড্রোজেন 2টা, বাট এখানে কি হয়েছে দেখো, এখন ক্লোরিন হয়ে গেছে 4টা। এই জায়গায় ক্লোরিন কয়টা আছে? এই জায়গায় ক্লোরিন আছে তোমার, বলো ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন আছে 3টা। ঠিক আছে, এই জায়গায় 4টা হয়ে গেছে। তাহলে এখানে যদি আমি 2 দিই, একটা জিনিস চিন্তা করো, ক্লোরিন হয়ে যাবে 6টা। এখন এখানে ক্লোরিন আছে কয়টা? এখানে 2টা, এখানে 2টা, 4টা। তাহলে এই জায়গায় যদি 2 দিই তাহলে মিলে গেছে। দেখো আয়রন 2টা, ক্লোরিন 6টা, এই যে আয়রন 2টা, ক্লোরিন এই 4টা, আর এই 2টা মিলে 6টা। এই যে এখানে 4টা কি, 2 2 4টা ক্লোরিন। এইভাবে সমতাটা করে ফেলবো। এই যে সমতাটা করছি না, সমতাটা করলে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া করতে তোমার সুবিধা হবে। কেমনে সুবিধা হবে তোমাকে দেখাই দিচ্ছি। জারণ অর্ধ বিক্রিয়া দেখো,
এখানে তুমি দেখতেছো ভাই দুইটা আয়রন, দেখো দুইটা আয়রন না, দুইটা আয়রনের কাহিনী করছে। তুমি যেটা পাবা এখানে Fe+3 ছিল, Fe+3 থেকে Fe+2 হয়েছে, ব্যাপারটা বুঝো। Fe+3 থেকে Fe+2 হয়েছে। +2 কখন হবে? যখনই সে একটা ইলেকট্রন কি করবে বলো, যখনই সে একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন এখানে মাইনাস অ্যাড হবে, তখন কাটাকুটি গিয়ে +2 হবে। ঠিক আছে, প্লাস মানে এক কমছে মানে একটা ইলেকট্রন গ্রহণ করছে। এখানে কয়টা আয়রন ছিল বলো ভাইয়া? দুইটা আয়রন ছিল, তাহলে দুইটা আয়রন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এবং 2Fe+ উৎপন্ন করবে, 2Fe+ উৎপন্ন করছে। এটাই জারণ অর্ধবিক্রিয়া। এটাকে জারণকে বসে আমার কপাল বসে, এটা জারণ না ভাই, এটা তো বিজারণ হয়েছে। এই জায়গায় কি হয়েছে? এই জায়গায় তো বিজারণ হয়েছে, এটা তো জারণ অর্ধবিক্রিয়া না, এটা তো বিজারণ হয়েছে, কারণ সে ইলেকট্রন গ্রহণ করছে। তো বিজারণটা তো আমরা পড়ে লিখি, তাই না? বিজারণটা আমরা নিচে নিয়ে আসলাম, যাই হোক এটা নিচে নিয়ে আসি, যাও। এরপরে উপরে লিখি জারণ অর্ধবিক্রিয়া। ওকে, জারণ অর্ধবিক্রিয়া। জারণ কোথায় হয়েছে? দেখো জারণ হয়েছে সালফারের ক্ষেত্রে। সালফার ছিল -2, ভালো মতো বুঝো। সালফার এই জায়গায় ছিল -2, এখানে কি হয়েছে? সালফার 0। তাহলে অবভিয়াসলি সে কি করছে? -2 থেকে 0 হয়েছে, তাহলে অবভিয়াসলি সে কি করছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তার থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। যে সে তার থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে তখন এখানে +2 আসবে, কাটাকুটি গিয়ে এই জায়গায় 0 হবে। ব্যাপারটাকে বুঝাইতে পারছি বলো? ব্যাপারটাকে বুঝাইতে পারছি? ওকে, তো এটা এখানে দেখাই যাইতেছে, এখানে জারণ হয়েছে, উপরেটা জারণ অর্ধবিক্রিয়া, নিচেটা বিজারণ অর্ধবিক্রিয়া। তাইলে এখন হচ্ছে পূর্ণ বিক্রিয়াটা তুমি লিখবা কেমনে? দেখো এই দুইটা ইলেকট্রন কাটা যাবে না? অবভিয়াসলি যাবে। তাহলে এখানে উপরে পাইতেছি, দেখো আমি সালফার -2, এখানে পাইতেছি 2Fe+3 বা 3+ আর কি, যেটাই বলো 3+। এখন দেখো এই জায়গায় গিয়ে তুমি কি পাইতেছো? সালফার মুক্ত সালফার আর 2Fe+2 বা 2+। এটা হচ্ছে পূর্ণ বিক্রিয়া। তো তুমি এখন জারণ বিজারণ যুগোৎপদ বা একসাথে করছো, এটার বর্ণনা কেমনে দিবা? এখন লিখবা এই যে উপরে তো বর্ণনা লিখছো, এরপরে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লেখার পরে বর্ণনা লিখবা যে এখানে সালফার কি করছে। দেখো এখানে সালফার বিক্রিয়ক থেকে উৎপন্ন হওয়ার সময় দুইটা ইলেকট্রন ত্যাগ করে, সালফার -2 থেকে সালফার 0 হয়েছে। অন্যদিকে Fe+3, এই যে Fe3+ কি করছে? বিক্রিয়ক থেকে উৎপন্ন করার সময় দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সে Fe+2 পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যখনই সালফার ইলেকট্রন ত্যাগ করছে, যখনই সালফার দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক তখনই আয়রন ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে। তো যখনই জারণ হয়েছে তখনই বিজারণ হয়েছে, এই জন্য এই বিক্রিয়াটা জারণ বিজারণ বা এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপত ঘটছে, যুগপথ ঘটছে। ঠিক আছে, যাই হোক এটার উচ্চারণ আমি এখনো শিখতে পারিনি ভাই, আজকে টিচার হয়ে গেছে। এটা যুগপথ না কি বলে আমি নিজে জানি না, দুঃখিত। যাই হোক এখানে যুগপথ ঘটছে, বর্ণনা লিখতে পারবা, ওইগুলা বর্ণনা লেখা দেওয়ার মতো কোনো অবস্থা আমার হাতে নেই এখন। 2 নং বিক্রিয়া থেকে উৎপাদ সর্বোচ্চ পাওয়ার ক্ষেত্রে লাসা-তিলিয়া নীতির গুরুত্ব দেখো, একদম ইজি। এগুলা ভাই তোমার সুন্দর মতো শিখাইছি। 2 নং বিক্রিয়াটা কি? দেখো 2SO2, এটা হচ্ছে গ্যাস, এইটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, এটাও গ্যাস। কি উৎপন্ন করছে? এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া দিয়ে দিছে। তারপরে 2SO3 সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করছে, এটাও গ্যাস। এখানে আবার বলে দিছে ΔH হচ্ছে -198 কিলোজুল পার মোল। এখন তুমি আমারে বলো, যেহেতু এই জায়গায় ΔH মাইনাস, তাইলে এই যে এই বিক্রিয়াটা কি? অবভিয়াসলি এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন দেখো একটা বিক্রিয়ার মধ্যে 3টা প্রভাব থাকতে পারে। এটা হচ্ছে তাপের প্রভাব, এটা চাপের প্রভাব, আর একটা ঘনমাত্রার প্রভাব। এই 3টার প্রভাব থাকতে পারে। দেখো বলছে 2 নং বিক্রিয়া থেকে উৎপাদ সর্বোচ্চ পাওয়ার ক্ষেত্রে কি করতে হবে? দেখো তোমার এমন কাহিনী করতে হবে, উৎপাদ সর্বোচ্চ পাওয়ার ক্ষেত্রে লাসা-তিলিয়া নীতির গুরুত্ব। আচ্ছা গুরুত্বটা বুঝবো কেমনে? গুরুত্ব আগে দেখবো উৎপাদ কোন সময় বেশি পাওয়া যাবে। দেখো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা সাম্যাবস্থায় তাপের প্রভাবটা আমরা দেখবো। আমি কিছু বর্ণনা লিখবো না, জাস্ট কেমনে কি করলে কি হয় ওইটা তোমার বলবো। দেখো তাপ উৎপাদী বিক্রিয়ায় তোমার তাপের প্রভাবের ক্ষেত্রে, ঠিক আছে, বিক্রিয়াটা সামনে যাবে না পেছনে যাবে? সাম্যাবস্থায় তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া সামনে যাবে না পেছনে যাবে? ওইটা নির্ণয় করার একটা সূত্র দিয়েছিলাম যে ΔH ইন্টু তাপ বৃদ্ধি অথবা হ্রাস, ভালো মতো বুঝো, ΔH ইন্টু তাপ বৃদ্ধি অথবা হ্রাস ইজিক্যাল টু বিক্রিয়ার দিক। ইজিক্যাল টু কি? ইজিক্যাল টু হচ্ছে বিক্রিয়ার দিক, ভালো মতো বুঝো। ΔH ইন্টু তাপ বৃদ্ধি অথবা হ্রাস ইজিক্যাল টু বিক্রিয়ার দিক। তাহলে ΔH এই জায়গায় ΔHটা নেগেটিভ, কারণ আমি যদি
দেখো সাম্যাবস্থায় তাপ বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়ার দিক কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মানে কি নেগেটিভ, নেগেটিভ মানে পেছনের দিকে যাবে, আর পজিটিভ হলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। ভালো মতো বুঝো, বিক্রিয়া যদি সামনের দিকে যায় মানে এই যে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হইতেছে, ভালো মতো বুঝো, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। তো বিক্রিয়ক থেকে যখন উৎপাদ উৎপন্ন হবে, এই যে এই পার্টটা, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া বা এটাকে বলা হয় ডান দিকে যাইতেছে বা এটা সামনের দিক। আর যখন উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হয়, উল্টা হয়, তখন এটাকে বলা হয় পেছনের দিক বা পশ্চাৎমুখী বিক্রিয়া। ঠিক আছে, ঠিক আছে, বা এটাকে বলা হয় বাম দিক। ঠিক আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস মানে সে পেছনের দিকে যাইতেছে। পেছনের দিকে যাওয়া মানে কি? পেছনের দিকে যাওয়া মানে হইতেছে, দেখো এটার তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্য অবস্থায় যদি তুমি তাপ বৃদ্ধি করো, তাপ বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? পেছনের দিকে যাবে। তাই তাপ উৎপাদী বিক্রিয়া এটা আমরা পাইছি, তাহলে এটার সাম্য অবস্থায় যদি তাপ বৃদ্ধি করে, তাহলে বিক্রিয়াটা পেছনের দিকে যাবে, মানে উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হবে এবং বিক্রিয়কের পরিমাণ বাড়বে। বাট তোমারে বলছে উৎপাদ সর্বোচ্চ পাওয়ার ক্ষেত্রে কি করা লাগবে? তুমি আমাকে এমন কিছু করতে হবে যার জন্য বিক্রিয়াটা সামনের দিকে যায় এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে। বলো, বুঝতে পারছো? তাইলে দেখো এটাতে দেখো, এটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া ডেলেস নেগেটিভ, এটার সাম্য অবস্থায় আমি যদি তাপমাত্রা হ্রাস করি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এই প্লাস মানে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। তাইলে আমি বুঝে গেলাম যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্য অবস্থায় তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে, বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। তাইলে এই যে 2 নং বিক্রিয়ায় আমি বেশি পরিমাণ সালফার ট্রাইঅক্সাইড অথবা বেশি পরিমাণ উৎপাদ পাইতে হলে কি করতে হবে? এর সাম্য অবস্থায় তাপ হ্রাস করতে হবে। তাপ হ্রাস করলেই দেখো, তাপ হ্রাস করলেই বিক্রিয়াটা সামনের দিকে যাবে, মানে এই যে পজিটিভ দিক মানে সামনের দিকে যাবে বা হচ্ছে ডান দিকে যাবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। ব্যাপারটা বুঝছো? তাহলে তাপের প্রভাব কি করতে হবে বলো? তাপ এগুলা বর্ণনা তোমার বেসিক ক্লাসে দেখাইছিলাম যে বর্ণনা কেমনে লিখবা। তো এটা তাপ হ্রাস করতে হবে, তাপ হ্রাস করলে উৎপাদ বৃদ্ধি পাবে। এখন তোমার একটু ডিটেলসে যদি বোঝাই যে তাপ হ্রাস করলে কেন হচ্ছে তোমার উৎপাদ বৃদ্ধি পাবে, এটার জন্য তোমাকে আগে লাসাতিলের নীতিটা জানতে হবে। লাসাতিলের নীতি কি? উভমুখী বিক্রিয়ার, এই যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি তুমি তাপ চাপ গণমাত্রা এই তিনটার যে কোনো একটাকে পরিবর্তন করো, তাহলে বিক্রিয়ার বা সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন এই তাপ চাপ গণমাত্রা বৃদ্ধিকৃত ফলাফল প্রশমিত হয়, বা এই যে পরিবর্তনকৃত ফলাফলটা প্রশমিত হয়। দেখো এইটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি? বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, মানে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ উৎপন্ন হয়, মানে এই যে উৎপাদের দিকে গেলে তাপ উৎপন্ন হয়। তো এরকম মনে করতে পারো যে উৎপাদটা গরম, আসলে এরকম না, এটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝাইতেছি। বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় কি হয়? তাপ উৎপন্ন হয়, যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাইলে উভমুখী বিক্রিয়া তো উভয় দিকে হয়, মানে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হইতে পারে, উৎপাদ থেকেও বিক্রিয়ক উৎপন্ন হইতে পারে। তাহলে এটা সম্মুখমুখী বিক্রিয়া, যেটা বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার পার্টটা, এটা হচ্ছে তাপ উৎপাদী। তাইলে এর পশ্চাৎমুখী বিক্রিয়া, দেখো এইটা থেকে এইটা হইতে যদি তাপ উৎপন্ন হয়, তাহলে এইটা থেকে এইটা যদি হয়, তাহলে তাপ শোষণ হবে। এটা যে পশ্চাৎমুখী বিক্রিয়াটা, এটা হচ্ছে তাপহারী। দ্যাট মিনস বলতে পারো পশ্চাৎমুখী বিক্রিয়াটা তাপহারী, এবং এই যে পশ্চাৎমুখী বিক্রিয়া মানে কি উৎপাদ থেকে বিক্রিয়া করতেছে, দ্যাট মিনস এখানে তাপহারী, মানে এই জায়গায় এসে তাপ শোষণ হয়। তো এটারে তুমি ঠান্ডা চিন্তা করতে পারো। তো এইটার সাম্য অবস্থায় যদি তুমি তাপ বৃদ্ধি করো, মনে করো এটার সাম্য অবস্থায় তুমি তাপ বৃদ্ধি করছো, তাপ বৃদ্ধি করলে কি হবে? এখন এটারে এমন দিকে সরতে হবে যাতে যে তাপ বৃদ্ধি করছো এই বৃদ্ধিকৃত ফলাফলটা প্রশমিত হয়। তুমি বুঝো, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটার উৎপাদের পাটটা গরম, বিক্রিয়ার পাটটা ঠান্ডা। তাইলে এইটার সাম্য অবস্থায় যদি তাপ বৃদ্ধি করি, তাহলে এটা যদি সামনের দিকে যায়, তাহলে কি হবে বলো? এই সামনের দিকটা আরো গরম হয়ে যাবে, তখন তো ব্যালেন্স হবে না। তো ব্যালেন্স করার জন্য কি করবে? এটা সাম্য অবস্থায় তাপ যদি বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়াটা পেছনের দিকে যাবে। তো এই দিকে যদি যায়, তো এই দিকটা ঠান্ডা আছে, মানে এই দিকে গেলে তাপ শোষণ হয়। তো যে তাপ বাড়াইছো ওই তাপটা এই জায়গায় শোষণ হয়ে যাবে। এজন্য তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্য অবস্থায় যদি তাপ বৃদ্ধি করো, বিক্রিয়াটা পেছনের দিকে যায় এবং বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করে। ঠিক আছে, সেম ভাবে এখন যদি তাপ হ্রাস করো, বলো তাপ হ্রাস করো, তা হ্রাস করা মানে কি? তাপ কমাইছো। তাপ কমাইছো, এটা যদি পেছনের দিকে যায়, তাহলে কি হবে? দেখো পেছনের দিকে গেলে তো এমনিতেই তাপ শোষণ হয়, তাহলে তাপ যে কমাইছো মানে শোষণে আরো ঠান্ডা হয়ে যাবে মনে করো, তখন তো ব্যালেন্স হবে না। তো আমাকে তাপ এই সাম্য অবস্থায় তাপের যে পরিবর্তন করতেছি ওইটা মানে আমি তাপের পরিবর্তন করলে দেখো বিক্রিয়াটা এমন ভাবে মুভ করবে যাতে তুমি যে তাপের পরিবর্তনটা করছো ওই ফলাফলটা প্রশমিত হয়ে যাবে। ঠিক আছে, এজন্য এটা সাম্য অবস্থায় যদি তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্য অবস্থায় তাপ হ্রাস করো,
তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, সামনের দিকটা গরম আছে, ঠিক আছে, সামনের দিকে যাবে, তাপ তাপ যে কমাইছো তখন এইটা যেহেতু এই দিকটা গরম সেখানে তাপ কমাইছো সামনের দিকে যাবে, তখন এই যে এই ঠান্ডা আর এই পার্টটা ব্যালেন্স হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? এইভাবে তোমার আপাতত বুঝাইলাম, বেসিক আরো ডিটেইলসে বুঝাইছিলাম। তো এই জন্যই দেখো আমরা এইভাবে দেখো বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি না বুঝো তাহলে এই শর্টকাট দিয়ে টাস করে বুঝে ফেলতে পারবা। তো তাপের প্রভাব কি যে এইভাবে করা যায়। তো এই জায়গায় দেখলাম যে 2 নং বিক্রিয়াটি থেকে উৎপাদ সর্বোচ্চ পাওয়ার ক্ষেত্রে লাসা তিলের নীতির গুরুত্ব। প্রথমে হচ্ছে তাপের প্রভাব। দেখো তাপ হ্রাস করলে কি হবে? তাপ হ্রাস করলে উৎপাদ সর্বোচ্চ পাবো আর কি, উৎপাদ বাড়বে। তাপ হ্রাস করলে উৎপাদ বাড়বে। এখন দেখবো চাপের প্রভাবটা কিরকম। আসো চাপের প্রভাব ভাইয়া বলে, চাপের প্রভাব ডিপেন্ড করে দেখো কোথায় চাপ বেশি কোথায় চাপ কম ওইটার উপর। চাপের প্রভাব কিসের উপর ডিপেন্ড করে? কোন জায়গায় চাপ বেশি আছে কোন জায়গায় চাপ কম আছে ওইটার উপর। এখন এখন এটা কি মুছবো? মুছতেছি না, তোমরা ক্লাস দেখো, স্লাইডের তো আর এটা স্লাইডই দেখো, এটা হচ্ছে আমি না থাক। চাপের প্রভাব দেখো, চাপের প্রভাবটা হিসাব করা হয়। দেখো এটার বিক্রিয়কের চাপ কিরকম, দেখো মূল সংখ্যা দিয়ে দেখো। এটার এই যে বিক্রিয়ক আছে, বিক্রিয়কের মূল কয়টা? এই যে এখানে 2 মূল এখানে 1 মূল, তাহলে এই 2 আর 1 টোটাল 3 মূল হইতেছে বিক্রিয়কে। ব্যাপারটা বুঝছো? 3 মূল হইতেছে বিক্রিয়কে। উৎপাদের মূল কয়টা? অনলি 2টা, তাহলে উৎপাদের মূল সংখ্যা হচ্ছে 2টা, উৎপাদের মূল হইতেছে 2 মূল। এখন তোমার যদি বলে ভাইয়া যেই জায়গায় সেম আয়তন তো, যেই জায়গায় মূল বেশি ওই জায়গায় চাপ বেশি, যেই জায়গায় মূল বেশি ওই জায়গায় চাপ বেশি, তাইলে বলো এখন 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 বলো কোথায় মূল বেশি, বিক্রিয়কে না উৎপাদে? এই বিক্রিয়ার ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কে মূল সংখ্যা বেশি, তাইলে এই বিক্রিয়কে চাপ বেশি। ভাই এখানে লিখতেছি, খেয়াল রাখো, এই বিক্রিয়কে এই যে এই বিক্রিয়কে চাপ বেশি, এই বিক্রিয়কে চাপ বেশি। এটা আমরা কেমনে পাইছি বলো? হিসাব করে পাইছি, চাপ বেশি। উৎপাদে মূল সংখ্যা কম, তাহলে উৎপাদে এখন চাপ কম। সব বিক্রিয়া যে উৎপাদে চাপ কম হয়ে যাবে এরকম না, এটা ডিপেন্ড করবে মূল সংখ্যার উপর। এখন বলো এখন বলো এখন বলো এটা সাম্য অবস্থায় যদি আমি চাপ বাড়াই তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? অবভিয়াসলি চাপ বাড়াইতেছি, তো ওই যে চাপ বাড়াইতেছে এটা প্রশমিত করার জন্য যেদিকে চাপ কম আছে ওই দিকে যাবে এবং চাপটা ব্যালেন্স করে ফেলবে। এই জিনিসটা বুঝে গেল, ঠিক আছে? তো এইটার এই বিক্রিয়াটার উৎপাদের চাপ কম, তখন এর সাম্য অবস্থায় যদি চাপ বাড়াই তাহলে অবভিয়াসলি এটা চাপ কম যেদিকে ওই দিকে যাবে, উৎপাদের দিকে যাবে এবং উৎপাদ বাড়াবে। তারপর যদি চাপ হ্রাস করি, চাপ হ্রাস করলে কোন দিকে যাবে? যেদিকে চাপ বেশি আছে ওই দিকে যাবে। চাপ হ্রাস করলে তখন সে বিক্রিয়কের দিকে চলে যাবে এবং বিক্রিয়কের পরিমাণ বাড়াই ফেলবে, ঠিক আছে? তো এজন্য দেখো এইটাতে আমার তো কাজ কি? সর্বোচ্চ উৎপাদ পাইতে হবে। তো সর্বোচ্চ উৎপাদ পাওয়ার জন্য এটা সাম্য অবস্থায় আমি চাপ বাড়াবো, তাহলে চাপ কম আছে উৎপাদের দিকে এখন, তখন বিক্রিয়াটা উৎপাদের দিকে বা সামনের দিকে যাবে এবং উৎপাদ বাড়াবে। এটা লিখবা, সুন্দর মতো লিখবা যে এই বিক্রিয়াটাতে এই দেখো এটার বর্ণনা কেমনে লিখবা। আচ্ছা এখানে আমরা পাইছি যে উৎপাদ বেশি করতে হলে কি করতে হবে? সাম্যাবস্থায় চাপ বাড়াতে হবে। সাম্যাবস্থায় চাপ বাড়ালে উৎপাদ বাড়বে। সব সাম্যাবস্থায় হিসাব নিকাশ করতেছি, ঠিক আছে? এখন দেখো বর্ণনাটা কিভাবে লিখবো? মুখে বলে দিই। বর্ণনাটা লিখবা এই জায়গায় বিক্রিয়কে টোটাল মূল সংখ্যা 3 এবং উৎপাদের টোটাল মূল সংখ্যা 2, তাইলে অবভিয়াসলি বিক্রিয়কে চাপ বেশি উৎপাদে চাপ কম। তো এর সাম্যাবস্থায় যদি আমি চাপ বৃদ্ধি করি তাইলে বিক্রিয়াটি চাপ কম যেদিকে আছে, দেখো এর সাম্যাবস্থায় যদি আমি চাপ বৃদ্ধি করে দিলে বিক্রিয়াটি সম্মুখবর্তী বা বিক্রিয়াটি ডান দিকে অথবা বিক্রিয়াটি সামনের দিকে যাবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। একটা লিখতে পারো যে এর সাম্যাবস্থায় যদি আমি চাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটি সামনের দিকে যাবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। শেষ। এই যে চাপ বাড়ালেই উৎপাদ বাড়বে, শেষ, ঠিক আছে? তো চাপের প্রভাব বুঝলাম। আর গণমাত্রার প্রভাবটা কিরকম বলো? গণমাত্রার প্রভাব এটা স্বাভাবিক। তুমি যদি বিক্রিয়কের গণমাত্রা বাড়াও তাইলে উৎপাদ বাড়বে, আর বিক্রিয়কের গণমাত্রা কমাইলে উৎপাদ কমবে, স্বাভাবিক। বিক্রিয়কের গণমাত্রা বাড়াইছো তখন এটা উৎপাদে চলে আসবে। সো বিক্রিয়কের গণমাত্রা বাড়াইতে হবে, বিক্রিয়কের গণমাত্রা বাড়াইলে উৎপাদ বাড়বে। এখন এই জায়গায় যে বলছিল যে এখানে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার ক্ষেত্রে লাসা-তিলার নীতির গুরুত্ব। দেখো সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই যে তাপ হ্রাস করতে হবে, অথবা চাপ বাড়াইতে হবে, অথবা বিক্রিয়কের গণমাত্রা বাড়াইতে হবে। সো ওইগুলো আমি কই থেকে পাইতেছি, কই থেকে জানতেছি? লাসা-তিলার নীতি থেকে জানতেছি। এজন্য এই যে এই বিক্রিয়াটার উৎপাদ সর্বোচ্চ পাওয়ার জন্য লাসা-তিলার গুরুত্ব অনেক অপরিসীম। কজ সব কাহিনী আমি লাসা-তিলার নীতি থেকে জানতেছি। বলো এর চেয়ে সহজভাবে তোমার কে বুঝাবে? বলো। ওকে,
এরপরে আসো সিলেট বোর্ড কত, এটা সিলেট বোর্ড 24। 1 নং বিক্রিয়াটি জান বিজান বিক্রিয়া ব্যাখ্যা করো। আচ্ছা এগুলা পারবা। 1 নং বিক্রিয়াটা জাস্ট আমি ট্রাই করে দেবো জান বিজান কি না। 1 নং হইতেছে ক্যালসিয়াম HNO3 বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে, ক্যালসিয়াম নাইট্রেট CaNO3 প্লাস H2। এখন এই দেখো ক্যালসিয়ামের জায়গায় মুক্ত অবস্থায় আছে, ক্যালসিয়ামের জারণ সংখ্যা 0। এই জায়গায় নাইট্রেটের সাথে আছে, দেখো নাইট্রেটের পুরো নাইট্রেটের জারণ সংখ্যা -1, এটা আমরা জানি নাইট্রেট মূলক -1। তাহলে ক্যালসিয়ামের জারণ সংখ্যা এই জায়গায় কত, ক্যালসিয়ামটা X ধরলাম, পুরো নাইট্রেটের জারণ সংখ্যা -1, ঠিক আছে। এই জায়গায় 2টা আছে, 2 দিয়ে গুণ, আর পুরো যোগের জারণ সংখ্যা কত 0। এখান থেকে পেলাম X = প্লাসে মাইনাসে, দেখো প্লাসে মাইনাসে -2 = 0, তাহলে X = কি হবে +2। তাহলে এই জায়গায় ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2, এই জায়গায় নাইট্রেটও -1, এই জায়গায় নাইট্রেটও -1, সো এটা না লিখলেও হবে। যেটা 2 জায়গায় সেম এটা লিখবা না। এই জায়গায় হাইড্রোজেনের জারণ সংখ্যা পাবা +1, এই জায়গায় হাইড্রোজেনের জারণ সংখ্যা 0, কারণ এখানে হাইড্রোজেন মুক্ত অবস্থায় আছে। কোথায় জারণ হয়েছে, কোথায় বিজারণ হয়েছে, দেখো ক্যালসিয়াম 0 থেকে এই জায়গায় +2 হয়েছে, প্লাস মান বাড়ছে, প্লাস মান তখনই বাড়ে যখন সে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এই জায়গায় হয়েছে জারণ। এখানে হাইড্রোজেন +1 ছিল, এই জায়গায় হয়েছে 0, তাহলে প্লাস মান কমছে, প্লাস মান কমলে হয় বিজারণ। প্লাস মান তখনই কমে যখন সে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এই জায়গায় জারণ হয়েছে, এই জায়গায় বিজারণ হয়েছে। এখানকার বিক্রিয়াটি জান বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো, বাকিটা পারবা। এখন আসো 2 নং বিক্রিয়াটি সাম্য অবস্থার উপর চাপ ও ঘনমাত্রার প্রভাব, যা চাপ ও ঘনমাত্রার প্রভাব বলছে। দেখো 2NO2 গ্যাস, এটা কি হবে, এটাতে আমরা দেখতেছি এখানে N2O4 তাপের প্রভাব বলে না, শুধু চাপের প্রভাব বলছে। দেখো এটা হচ্ছে বিক্রিয়ক, বলো এটা কি, এটা হইতেছে বিক্রিয়ক, ভাই এটা কি, এটা হইতেছে উৎপাদ। ভাই বিক্রিয়কের মূল সংখ্যা, দেখো বিক্রিয়কের মূল সংখ্যা 2, উৎপাদের মূল সংখ্যা 1, এটা কি, এটা হচ্ছে মূল সংখ্যা। যেই জায়গায় মূল সংখ্যা বেশি থাকে ওই জায়গায় চাপ বেশি থাকে, ব্যাপারটা বুঝো, ঠিক আছে। এই মূল সংখ্যা এগুলা। এখন দেখো সাম্যাবস্থায় চাপ ও ঘনমাত্রার প্রভাব বলছে। দেখো চাপের প্রভাব প্রথমে লিখি আমরা, ভালো মতো বুঝো চাপের প্রভাব। এখানে বিক্রিয়কে চাপ মূল সংখ্যা বেশি, তাইলে অবভিয়াসলি এই বিক্রিয়কে এই জায়গায় চাপ বেশি, কেন, মূল সংখ্যা বেশি বিক্রিয়কে। এখানে মূল সংখ্যা কম, তাহলে উৎপাদে চাপ কম। তাহলে বলে এর সাম্যাবস্থায় যদি আমি চাপ বৃদ্ধি করি, এটা কোন দিকে যাবে, যেদিকে চাপ কম ওই দিকে যাবে, কারণ জিনিসটা ব্যালেন্স করতে হবে। মানে আমি যে চাপ বৃদ্ধি করি সেই বৃদ্ধিকৃত ফলাফলটা প্রশমিত হইতে হবে। তো ওইভাবেই সাম্যের অবস্থানটা ওইভাবেই যাবে যাতে এই ফলাফলটা প্রশমিত হয়। তো এরা সাম্যাবস্থায় যদি আমি চাপ বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটা যেদিকে চাপ কম ওই দিকে যাবে, তাহলে ভালো মতো বুঝো এটার উৎপাদকের দিকে চাপ কম, ঠিক আছে। তো এই যে এই দিকে যাও, উৎপাদের দিকে যাওয়া মানে বিক্রিয়াটা সামনের দিকে যাও বা ডান দিকে যাও। তো চাপের প্রভাব সাম্যাবস্থায় চাপ কমালে বিক্রিয়া ডান দিকে, এই যে ডান দিকে বা উৎপাদের দিকে অগ্রসর হয়ে উৎপাদের পরিমাণ বাড়াবে এবং চাপ যে বাড়াইছি এই চাপ বৃদ্ধিকৃত ফলাফল প্রশমিত করবে। এটা কি বুঝতে পারছো বলো? এটার চাপের প্রভাব সাম্যাবস্থায় চাপ কমালে বিক্রিয়াটি ডান দিকে অগ্রসর হবে এবং উৎপাদের পরিমাণ বাড়াবে, চাপ বৃদ্ধিকৃত ফলাফল প্রশমিত করবে। সেম ভাবে যদি আমি সাম্যাবস্থায় চাপ কমাই, তাহলে বিক্রিয়াটা বাম দিকে যাবে, বিক্রিয়কের পরিমাণ বাড়াবে এবং চাপ হ্রাসকৃত ফলাফল প্রশমিত করবে। দেখো এর সাম্যাবস্থায় এখন যদি তুমি চাপ হ্রাস করো, সুন্দর মতো চিন্তা করো, এর সাম্যাবস্থায় তুমি চাপ হ্রাস করতেছো, তাহলে সাম্যাবস্থায় যদি চাপ হ্রাস করো কি হবে, সাম্যাবস্থায় যদি আমি চাপ হ্রাস করি, যেদিকে চাপ বেশি আছে ওই দিকে যেতে হবে, ব্যালেন্স করতে হবে জিনিসটা। তো বিক্রিয়াটা চাপ হ্রাস করছি, বিক্রিয়াটা আসবে বাম দিকে, আইসা বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে। এরপরে এটা লিখো, পুরোটা লিখতে হবে, ঠিক আছে। চাপ হ্রাস করলে, দেখো চাপ হ্রাস করলে কোন দিকে যাবে, সাম্যাবস্থায় চাপ যদি হ্রাস করি, চাপ হ্রাস করলে বাম দিকে যাবে বিক্রিয়াটা, ঠিক আছে। ঘনমাত্রা একটা জিনিসই, ঘনমাত্রা সবগুলোর ক্ষেত্রে একটা জিনিসই লিখবা, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়কের
গণমাত্রা যদি বাড়াও, দেখো এটা যদি বিক্রিয়কের গণমাত্রা বাড়াও উৎপাদ বাড়ে, মানে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। বিক্রিয়কের গণমাত্রা বাড়ালে বিক্রিয়া ডান দিকে অগ্রসর হবে ডান দিকে অগ্রসর হয় আর কি, উৎপাদ বাড়বে, ঠিক আছে, এবং গণমাত্রা বৃদ্ধিকৃত ফলাফল প্রশমিত করবে। এটা পরে লিখো। তাহলে এখন যদি উল্টা বিক্রিয়কের গণমাত্রা কমালে বা হ্রাস করলে বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া উল্টা দিকে যাবে, বাম দিকে যাবে। ওকে, বাম দিকে অগ্রসর হয়ে বিক্রিয়ক বাড়াবে। কেমনে বুঝলাম? দেখো এটা বিক্রিয়কের গণমাত্রা বাড়াইলে বিক্রিয়ার সামনের দিকে কি উৎপাদ বাড়বে, আর বিক্রিয়কের গণমাত্রা যদি কমাও তাহলে উৎপাদ থেকে আবার ব্যালেন্স করার জন্য, দেখো বিক্রিয়কের গণমাত্রা কমাইছি, তখন ওই যে কমাইছি এটা ব্যালেন্স করার জন্য উৎপাদ আবার বিক্রিয়কের দিকে আসা শুরু করবে, তখন বিক্রিয়ক বাড়বে। শেষ, একদম ইজি। ঠিক আছে, যে এটা এখানে লিখছি। পরে আসো, অনেকগুলা পেজ আছে। সি এর জারণ মান কোথায়? 1 নম্বর বিক্রিয়া উৎপাদের ক্ষেত্রে যে এই জায়গায় সি এর জারণ মান কত? এই জায়গায় সি এর জারণ মান বের হবে +4। হিসাব করে দেখো কেমনে। এই যে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, দুইটা আছে 2 দিয়ে গুণ। কার্বনেরটা বের করবো x ধরলাম। অক্সিজেনের জারণ সংখ্যা -2 অক্সিজেন 3 আছে, 3 দিয়ে গুণ =0। তো এখান থেকে পাবো দেখো +2 এই জায়গায়, এখানে x প্লাসে মাইনাসে -3 2 গুণ 6 =0। এখানে পাবো দেখো 6 থেকে 4 2 বিয়োগ দিলে 4, x - 4 =0, x +4। শেষ, এইটাই তো। এখন দেখো এটা শেষ। এটা সুন্দর একটা কোয়েশ্চেন, গ নাম্বার। 1 এবং 2 নং বিক্রিয়া দুটির উভয় সংযোজন বিক্রিয়া হলেও কেবল একটি সংশ্লেষণ বিক্রিয়া যুক্তি সহ বিশ্লেষণ করো। দেখো 1 নং বিক্রিয়া যেটা, এখানে কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতেছে। তো এখানে দেখতেছি দুইটা যৌগ একত্রে বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করতেছে। তো আমরা সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা অনুসারে জানি একাধিক, মানে 2 বা ততোধিক বিক্রিয়ক যদি একসাথে বিক্রিয়া করে এটা উৎপাদ উৎপন্ন করে, তখন এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এখানে যেহেতু 2 বা ততোধিক বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করতেছে, তাহলে এটা কি? এটা সংযোজন বিক্রিয়া। এটা কি বলো? এটা সংযোজন বিক্রিয়া। বলে এটা কি? এটা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা অনুসারে এটা কি? সংযোজন বিক্রিয়া। ঠিক আছে। আর এটা সংশ্লেষণ বিক্রিয়া কিনা দেখি আমরা। সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞা হইতেছে যেই জায়গায় 2 বা ততোধিক মৌলিক পরমাণু, মৌলিক অণু, ঠিক আছে, 2 বা ততোধিক মৌলিক অণু যদি পরস্পরের সাথে মিলে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করে, এটা সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এটা মৌলিক না যৌগিক? এটা যৌগিক। কেন? যে কার্বন আর অক্সিজেন মিলে একটা যৌগ, এটা যৌগিক। শুধুমাত্র অক্সিজেন হইতে যদি, তাহলে এটা মৌলিক। মানে একটা মাত্র মৌল দিয়ে যদি একটা যৌগ গঠন হয়, একটা মাত্র মৌল, লাইক অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন মিলে যুক্ত হয়েছে, অক্সিজেনের বাইরে কিছু নেই, এই জন্য এটা মৌলিক। ব্যাপারটা বুঝছো? ওকে, বাট এইগুলা যৌগিক। সেখানে যৌগিক গুলা মিলিত হয়ে তোমার একটা যৌগ উৎপন্ন হচ্ছে। এটা সংযোজন বিক্রিয়া সংজ্ঞা অনুসারে সংযোজন আছে, বাট এটা সংশ্লেষণ না। কারণ সংশ্লেষণ হইতে হইলে বিক্রিয়ক সবগুলাই মৌলিক হইতে হবে। ঠিক আছে। এখন দেখো এই নাইট্রোজেন অক্সিজেন এরা মিলে নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন করছে। এটা দেখো ফার্স্টে আমরা সংযোজন বিক্রিয়া সংজ্ঞা অনুসারে দেখি একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে এক উৎপাদ উৎপন্ন করছে। অবশ্যই একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে। সেটা হচ্ছে আমাদের কি হবে বলো? এটা আমাদের সংযোজন বিক্রিয়া হবে। স্বাভাবিক সূত্র অনুসারে সংযোজন বিক্রিয়া হবে। এবং এটা দেখো আরেকটা বিক্রিয়ার প্রতিনিধিত্ব করতেছে, সেটা সংশ্লেষণ। কিভাবে? দেখো এই যে শুধুমাত্র এই জায়গায় নাইট্রোজেন আছে, নাইট্রোজেন শুধুমাত্র মৌলিক, এখানে শুধু অক্সিজেন আছে, অক্সিজেন মৌলিক। তো 2টা মৌলিক অণু একসাথে বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করতেছে। দ্যাট মিনস এইটা একই সাথে সংশ্লেষণ বিক্রিয়াও। ঠিক আছে, একই সাথে সংশ্লেষণ বিক্রিয়া। ব্যাপারটা বুঝছো? সেখানে বলছিল যে 1 ও 2 নম্বর বিক্রিয়ার মধ্যে উভয় সংযোজন বিক্রিয়া আছে। উভয় সংযোজন বিক্রিয়া হলেও কেবল একটি সংশ্লেষণ বিক্রিয়া, যে কেবল 2 নম্বরটা সংশ্লেষণ বিক্রিয়া, উপরেটা সংশ্লেষণ নয়। এটাই বিশ্লেষণ করতে হবে। শেষ, এটাই বিশ্লেষণ। তুমি বলবা যে এখানে 1 নং বিক্রিয়াটিতে 2টা যৌগিক অণু একসাথে মিলিত হয়ে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে বা বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে। সো এটা সংযোজন বিক্রিয়া। তো 2 নম্বরটাতে আমাদের এখানে 2 এর অধিক পরমাণু, 2 এর অধিক পদার্থ বা 2 এর অধিক অণু একসাথে বিক্রিয়া করে একটা উৎপাদ উৎপন্ন করছে, ওইটা সংযোজন। আবার এখানে 2টা মৌলিক, দেখো এখানে 2টা মৌলিক নাইট্রোজেন এবং অক্সিজেন, 2টা মৌলিক
অণু পরস্পর বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করতেছে, সো এটা আমাদের সংশ্লেষণ বিক্রিয়ার আন্ডারে পড়ে, এটা সংশ্লেষণ। ঠিক আছে, কিন্তু 1 নং বিক্রিয়াটা সংশ্লেষণ নয়, কারণ এখানে যৌগিক অণু যুক্ত হয়েছে। ঠিক আছে, তো 1 আর 2 দুইটাই সংযোজনের মধ্যে পড়ে, বাট সংশ্লেষণের মধ্যে পড়ে শুধুমাত্র 2 নম্বরটা। ঠিক আছে, ওকে, এটা কি বলছে দেখো, এই শতকরা পরিমাণ, এগুলা বাদ দেবে, এগুলো তো আমরা আগে পড়েছি চ্যাপ্টার 6-এ। উদ্দীপকের বিক্রিয়ার সাম্য অবস্থায় তাপ ও চাপের প্রভাব। দেখো তাপ ও চাপের প্রভাব বলছে, নাইট্রোজেন গ্যাস, 3 অণু হাইড্রোজেন। দেখো এটা আরো সহজে বুঝাবো। এটা সাম্য অবস্থায় আছে, উৎপন্ন হয়েছে 2A। এখানে 2A বলতে কি, এখানে 2 অ্যামোনিয়া উৎপন্ন, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এটা ΔH বলে দিছে -92 কিলোজুল। বলো এটা তাপ ও চাপের প্রভাব, তাহলে তাপের প্রভাব কি হবে? তাপের প্রভাব, বলো তাপের প্রভাব। তো এটা তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু ΔH মাইনাস, তাপ উৎপাদী বিক্রিয়া হইলে এর সম্মুখমুখী বিক্রিয়া যেটা, বলো তাপ উৎপাদী, এরা সম্মুখমুখী বিক্রিয়া যেটা, বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হইতেছে, এটা হচ্ছে বিক্রিয়ক। তো এই বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হইতেছে, এটা কি? এটা তাপ উৎপাদী। ব্যাপারটা বুঝছো? তো বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হইতেছে তাপ উৎপাদী, দ্যাট মিনস উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ উৎপন্ন হয়, এই পার্টটা গরম, মানে এই জায়গায় তাপ বেশি, এই জায়গাটা ঠান্ডা, এরকম মনে করো। তো এর সাম্য অবস্থায় যদি আমি তাপ বৃদ্ধি করি, দিলে অবভিয়াসলি এটা কোন দিকে যাবে? তুমি এইভাবে চিন্তা করো, আমি তাপ বৃদ্ধি করছি, তাইলে এই যে তাপ যে বৃদ্ধি করছি, এই জিনিসটা প্রশমিত হইতে হবে। এজন্য যেদিকে তাপ কম আছে ওই দিকে যাবে। বলো, তো তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্য অবস্থায় যদি তাপ বৃদ্ধি করো, তাহলে যেদিকে তাপ কম আছে ওই দিকে যাবে, তাপ কম আছে দেখো বিক্রিয়কের দিকে, ওই দিকটা ঠান্ডা। এজন্য তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্য অবস্থায় বা এই বিক্রিয়াটার সাম্য অবস্থায় তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটা পেছনের দিকে অগ্রসর হবে এবং বিক্রিয়কের পরিমাণ বাড়বে। ঠিক আছে, তাপের প্রভাব কি? তাপ বৃদ্ধি করলে বিক্রিয়া বাম দিকে বা পেছনের দিকে অগ্রসর হবে। পেছনের দিকে বা বাম দিকে বলতে পারো, পেছনের দিকে অগ্রসর হবে এবং বিক্রিয়কের পরিমাণ বাড়বে, তাপ বৃদ্ধিকৃত ফলাফল প্রশমিত করবে এইভাবে। তাহলে তাপ হ্রাস করলে কি হবে? উল্টো হবে। বলো, তাপ হ্রাস করলে কি হবে? তাপ হ্রাস করলে বিক্রিয়াটা, দেখো এখন এর সাম্য অবস্থায় তাপ বৃদ্ধি করলে পেছনের দিকে গেছে, পেছনের দিকে ঠান্ডা ছিল, তাহলে তাপ যদি হ্রাস করো তাহলে তারে ওই দিকে যেতে হবে যেদিকে তাপ বেশি আছে। তাপ যদি হ্রাস করো তাহলে তারে যাইতে হবে কোন দিকে? যেদিকে তাপ বেশি। তাপ কমাইছি, তাপ বেশি দিকে গেলে তাপ যে কমাইছো ওই জিনিসটা প্রশমিত হয়ে যাবে, বিকজ এদিকে আরো এমনিতেই ঠান্ডা, তাপ কমানোর পরে যদি এই দিকে যায় দেখো আরো ঠান্ডা হয়ে যাবে, সেইবারটা গরম, এবারটা আরো ঠান্ডা হয়ে গেছে, তখন তো এটা মিক্স মানে সমান হইল না, ব্যালেন্স হইল না। এজন্য সাম্য অবস্থায় যদি তাপ হ্রাস করো যেদিকে তাপ বেশি আছে ওই দিকে যাবে, উল্টা জিনিস। তাপ হ্রাস করলে তাপ বেশি আছে এই দিকে, সামনের দিকে যাবে। তো তাপ হ্রাস করলে বিক্রিয়া সামনের দিকে যাবে। ঠিক আছে, সামনের দিকে অগ্রসর হবে। তারপরে চাপের প্রভাব কেমনে দেখো, এই বিক্রিয়াটাতে চাপের প্রভাব। সো চাপের প্রভাবটা আমরা দেখি, এটাতে দেখো চাপের প্রভাবের ক্ষেত্রে আমরা কি দেখবো, কোথায় চাপ বেশি আর কোথায় চাপ কম, এটাই তো দেখবো। বলো, এই জায়গায় এই বিক্রিয়কের মূল সংখ্যা ওটা 1 মূল আর 3 মূল, দেখো 1 আর 3 টোটাল 4 মূল আছে বিক্রিয়কে, উৎপাদে আছে মাত্র 2 মূল। বলো তাহলে কোথায় চাপ বেশি? যে জায়গায় মূল ওই জায়গায় চাপ বেশি, এইদিকে চাপ বেশি, মানে বিক্রিয়কে চাপ বেশি, উৎপাদে চাপ কম। ঠিক আছে, তো এর সাম্য অবস্থায় যদি বলো চাপ বাড়াও, যেদিকে চাপ কম ওই দিকে যাবে। ঠিক আছে, তো চাপের প্রভাব, সাম্য অবস্থায় চাপ বাড়ালে, দেখো চাপ যদি বাড়াও, সাম্য অবস্থায় চাপ বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে? চাপ বাড়ালে বিক্রিয়া যেদিকে চাপ কম ওই দিকে যাবে, চাপ বাড়ালে বিক্রিয়াটা সামনের দিকে যাবে এবং উৎপাদের পরিমাণ সামনের দিকে যাবে। চাপ বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে? সামনের দিকে, বিক্রিয়া সামনের দিকে যাবে, বিক্রিয়া সামনের দিকে যাবে এবং উৎপাদ বাড়াবে। এটা তো আর বুঝতেছো। চাপ কমালে উল্টো হবে, চাপ কমালে বিক্রিয়া কোন দিকে যাবে? বলো,
চাপ কমালে যেদিকে চাপ বেশি আছে ওই দিকে যাবে, তাই না? তাহলে চাপ যদি কমাও, চাপ বেশি আছে হচ্ছে বিক্রিয়কের দিকে এখন, তাহলে চাপ কমালে বিক্রিয়াটা পেছনের দিকে যাবে, পেছনের দিকে যাবে এবং কি করবে বলো, বিক্রিয়কের পরিমাণ বাড়াবে এবং চাপ হ্রাসকৃত ফলাফল প্রশমিত করবে। এটাই তাপ ও চাপের প্রভাব বের করতে হচ্ছিল। আমরা পারছি, বাকি সবগুলাই পারার কথা, না পারার কিছু নাই এই জায়গায়। ঠিক আছে, আই থিঙ্ক আমার একটু রেস্ট নিতে হবে, ভালো লাগতেছে না কেন জানি। ঠিক আছে, ওকে। উদ্দীপকের দেখো 3 নং বিক্রিয়াটা ভিন্ন প্রকৃতির বিশ্লেষণ করো। পারবো আমরা, হচ্ছে এই পরে একটু পরে রেস্ট নিয়ে করি, তাইলে আরো স্মুথলি ক্লাসটা নিতে পারবো। এতটুকু আমি রেখে দিলাম তাইলে। ওকে, সো দেখো এর পরবর্তী কোয়েশ্চেনটা, এটা কি? এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2023 কোয়েশ্চেন। এটাতে কি বলছে দেখো, বলছে উদ্দীপকের 1 নং বিক্রিয়া জারণ বিজারণ করছে দেখাইতে বলছে। দেখো 1 নং বিক্রিয়া কি, এখানে এইগুলা তুমি পারবা, জারণ বিজারণের সবই দেখাই ফেলছি তো, এখন তুমি পারবা। 1 নং বিক্রিয়াটা হচ্ছে এই যে দেখো HgCl2 প্লাস Hg, এখান থেকে উৎপন্ন হয়েছে Hg2Cl2। তাহলে দেখো এই জায়গায় মার্কারির জারণ মান পাবা +2। কেমনে পাবা হিসাব করো, মার্কারিরটা x ধরো, ক্লোরিনের জারণ মান -1, দুইটা আছে 2 দিয়ে গুণ = 0, তো x - 2 = 0, x বের হইলো +2। এই জায়গায় মার্কারির জারণ মান +2, ক্লোরিনের -1, মার্কারি এখানে মুক্ত অবস্থায় আছে, এখানে মার্কারি মুক্ত অবস্থায় আছে, তার জারণ সংখ্যা 0। ব্যাপারটা বুঝো। আবার এই জায়গায় দেখো মার্কারির জারণ মান যদি এখন বের করতে চাও, এই জায়গায় দেখো মার্কারি 2টা আছে, মার্কারির জারণ সংখ্যা x, 2টা আছে 2 দিয়ে গুণ, ক্লোরিন হচ্ছে -1, 2টা আছে 2 দিয়ে গুণ = 0, হিসাব নিকাশ করো, 2x প্লাসে মাইনাসে -2 = 0, তাইলে 2x পাইলাম +2, পরে হিসাব করলে x পাবো +2 আর এই 2 ভাগ হয়ে যাবে, তখন হবে +1। যাই হোক, ব্যাপারটা বুঝতে পারছো? তো এইভাবে এখান থেকে মার্কারি জারণ মান আসবে এখানে +1, বুঝছো? আর ক্লোরিন -1। তাহলে দেখো ক্লোরিন আর ক্লোরিনের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, হয়েছে? হয় নাই। তাহলে এই জায়গায় চেঞ্জটা কার কার হয়েছে দেখো, এখানে এই মার্কারি, দেখো এই মার্কারি দুইটা ডিফারেন্ট মার্কারি। এখানে মার্কারি ক্লোরিনের সাথে ছিল, ওইখানে মার্কারি জারণ মান ছিল +2, এখানে মার্কারি মুক্ত অবস্থায় ছিল Hg, ওইটা কি, এটা হাইড্রোজেনাম বলে না এটাকে। সো এখানে ওর জারণ মান ছিল 0। তাহলে দেখো এই যে Hg+2, এখানে কিন্তু এটা হচ্ছে Hg+2 আকারে আছে, আর এখানে শুধু Hg আছে। সো দুইটা কিন্তু এক না, মার্কারি সেম হইতে পারে, বাট দুইটার কিন্তু আয়নের ডিফারেন্ট আছে, ব্যাপারটা বুঝছো? তো এখানে Hg+2 থেকে এই Hg তে গেছে, কি চেঞ্জ হয়েছে দেখো, আর এই Hg থেকে এই Hg তে গিয়ে সেম জায়গায় এখানে Hg দুইটা আছে, ব্যাপারটা বুঝছো? তো দুইটাই +1 জারণ মান। এখন দেখো এই জায়গাটাতে কি হয়েছে, মার্কারির এই যে Hg+2 এর জারণ মান ছিল বিক্রিয়কের +2, উৎপাদকে হয়েছে +1, তাহলে জারণ মান কমছে বা প্লাস মান কমছে, প্লাস মান কমা মানে হইতেছে বিজারণ, তাহলে এই জায়গায় হয়েছে বিজারণ। আর এই মার্কারির এই জায়গায় 0 ছিল, ওইখানে কি হয়েছে +1, তাহলে 0 থেকে +1 হয়েছে মানে কি তোমার জারণ সংখ্যা বাড়ছে, প্লাস মান বাড়ছে, প্লাস মান বাড়লে হয় জারণ, তাহলে এই জায়গায় হয়েছে জারণ। ভালো মতো বুঝো, এখানে এই মার্কারিটার মুক্ত অবস্থায় জারণ সংখ্যা ছিল 0, বিক্রিয়কে আর উৎপাদে গিয়েছে +1, তাইলে তার জারণ সংখ্যা প্লাস মান বাড়ছে। প্লাস মান কখন বাড়ে, যখন সেই ইলেকট্রন ত্যাগ করে, সুতরাং এই জায়গায় জারণ করছে। আর এখানে এটারে সবসময় উল্লেখ করবা Hg+2 আকারে বা Hg2+ আকারে, আর এটারে মার্কারি আকারে উল্লেখ করবা, তাইলেই তোমার সমস্যা হবে না। ঠিক আছে, তো এখানে ইলেকট্রনের স্থানান্তর হয়েছে, যেহেতু ইলেকট্রনের স্থানান্তর হয়েছে, অবভিয়াসলি এখানে জারণ বিজারণ করছে। দেখাও যে 2 ও 3 নং বিক্রিয়া ভিন্ন প্রকৃতির, আমরা একটু দেখি তো 2 নং আর 3 নং বিক্রিয়া কি ভিন্ন প্রকৃতির। দেখো 2 নং বিক্রিয়া কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3 মোল পানির সাথে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে X উৎপন্ন করছে আর 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই অ্যালুমিনিয়াম এখান থেকে OH নেবে, কেমনে ব্যাপারটা বুঝি। অ্যালুমিনিয়াম 3+ আকারে থাকে, ক্লোরিন মাইনাস আকারে থাকে। সো এটারে বাংলা তুমি এইরকম একটা জিনিস পাবা, এই যে পানি হচ্ছে H+ আর OH-, ঠিক আছে। তো অ্যালুমিনিয়াম এটা পজিটিভ, এটা পানির নেগেটিভ অংশের সাথে মিশবে, উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যোজনী আদান প্রদান হয়, অ্যালুমিনিয়ামের যোজনী 3, ওটা যাবে OH এর যোজনী 1, ওইটা অ্যালুমিনিয়ামে আসবে, অ্যালুমিনিয়ামের যোজনী 3, ওইটা OH যাবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো, এবং এই H+ আর এই Cl- মিলে তোমার কি উৎপন্ন হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই জায়গায় দেখো
পানি কি করছে বলো? পানি পানি একটা যৌগের সাথে বিক্রিয়া করে ভিন্ন আর একটা নতুন যৌগ উৎপন্ন করছে, মানে পানিটা সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করছে। পানির H+ OH- এগুলা কি এই মৌলের সাথে বিক্রিয়া করে আলাদা একটা যৌগ উৎপন্ন করছে। সো এই বিক্রিয়াটাকে বলে হচ্ছে আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, আমরা সবাই জানি এটা কি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে। এবং 3 নং বিক্রিয়াটা কি? 3 নং বিক্রিয়াটা আমরা দেখতেছি ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে 6 অণু পানি যুক্ত হইতেছে, এবং এই বিক্রিয়াটা আমরা সবাই জানি এই জায়গায় কি হয়, এই ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে এই 6 অণু পানি জাস্ট কেলাস আকারে এই জায়গায় যুক্ত হয়ে যায়, এইভাবে যুক্ত হয়ে যায়। তো এইভাবে কেলাস আকারে যেটা যুক্ত হয়ে যায়, পানিটা যখন কেলাস আকারে আরেকটা আয়নিক যৌগের সাথে যুক্ত হয়ে যায়, তখন এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পানি যুজন। এটাকে বলা হয় পানি যুজন বিক্রিয়া, পানি যুজন বিক্রিয়া। তো দুইটা বিক্রিয়া দুই ধরনের, ঠিক আছে। এটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। কেন আদ্র বিশ্লেষণ বিক্রিয়া? কারণ এই জায়গায় পানি অন্য একটা যৌগের সাথে বিক্রিয়া করে, মানে ফুল বিক্রিয়ায় অংশগ্রহণ করে নতুন একটা উৎপাদ উৎপন্ন করছে। তো এটা হচ্ছে তোমার কি আদ্র বিশ্লেষণ। যখন পানির এই যে H+ OH- সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করে, এটা আদ্র বিশ্লেষণ। আর যখন পানিটা জাস্ট আরেকটা আয়নিক যৌগের সাথে অ্যাটাচ হয়ে লেগে যায় কেলাস আকার, ওইটাকে বলা হয় পানি যুজন। তো এখানে দেখো অ্যাটাচ হয়ে লেগে গেছে, এটা হচ্ছে পানি যুজন বিক্রিয়া। তো দুইটা দুই রকমের বিক্রিয়া, শেষ। এটা প্রকৃতি আদ্র বিশ্লেষণ। কেন আদ্র বিশ্লেষণ ব্যাখ্যা করবা? এটা হচ্ছে পানি যুজন। কেন পানি যুজন ব্যাখ্যা করবা? আনসার হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আসো এ যৌগটির পানিতে দ্রবণীয়তা, এটা চ্যাপ্টার 5 এর, এটা এখন আমরা করব না, ঠিক আছে। এরপরে আসো ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে 1 ও 2 নং বিক্রিয়া তুলনা করো। দেখো 1 আর 2 নং বিক্রিয়া তুলনা করি। 1 নং বিক্রিয়া কি? 2টা পটাশিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, তাহলে অবভিয়াসলি এই জায়গায় পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এখানে পটাশিয়াম মুক্ত অবস্থায় আছে, যার মান 0। এখানে ক্লোরিন মুক্ত অবস্থায় আছে, যার মান 0। এখানে পটাশিয়ামের যার মান +1, ক্লোরিনের -1। তাহলে ভালো মতো চিন্তা করো, এই পটাশিয়াম থেকে এই পটাশিয়াম, দেখো পটাশিয়ামের বিক্রিয়কের জারণ সংখ্যা ছিল 0, উৎপাদ হয়েছে +1, তাহলে প্লাস মান বাড়ছে। প্লাস মান বাড়া মানে জারণ হয়েছে, ঠিক আছে। ক্লোরিনের বিক্রিয়কের জারণ সংখ্যা ছিল 0, উৎপাদ হয়েছে -1, দ্যাট মিনস মাইনাস মান বাড়ছে। মাইনাস মান বাড়লে হয় বিজারণ। মাইনাস মান তখনই বাড়ে যখন সে ইলেকট্রন গ্রহণ করে। সে এখান থেকে এখানে যেটি ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য বিজারণ হয়েছে। তাহলে এই বিক্রিয়াটা আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। 1 নাম্বার বিক্রিয়াটা কি? জারণ বিজারণ বিক্রিয়া। 1 নাম্বার বিক্রিয়াটা হইতেছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়া, ভালো মতো বুঝো। এবং 2 নাম্বার যে বিক্রিয়াটা, দেখো 2 নাম্বার বিক্রিয়া কি? 2 নাম্বার বিক্রিয়া হইতেছে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই জায়গায় আছে। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করছে? সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট সাথে পানি উৎপন্ন করছে। তো দেখো এই যে ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে 1 নং এবং 2 নং বিক্রিয়া তুলনা করতে বসে, দেখো এটা জারণ বিজারণ বিক্রিয়া কেন? কারণ এই জায়গায় দেখো জারণ মানের পরিবর্তন হয়েছে, মানে ইলেকট্রন আদান প্রদান হয়েছে। পটাশিয়াম ওই জায়গায় যাইতে পটাশিয়াম ক্লোরাইড গঠনের সময় একটা ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম প্লাস হয়েছে, ক্লোরিন ও ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে। এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, ভালো মতো বুঝো। ইলেকট্রনের কি হয়েছে? ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। আর এই জায়গায় দেখো এটা একটা প্রশমন বিক্রিয়া। কেন? এটা হচ্ছে একটা ক্ষার, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসিড। ক্ষার আর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করছে। বলো লবণ আর পানি উৎপন্ন করছে, তাহলে এটা একটা প্রশমন বিক্রিয়া। তাহলে এটা প্রশমন বিক্রিয়া। আর প্রশমন বিক্রিয়া কি হয় বলো? প্রশমন বিক্রিয়া নন রেডক্স হয়। প্রশমন বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান হয় না। প্রশমন বিক্রিয়া হয় নন রেডক্স। নন রেডক্স বা ইলেকট্রনের আদান প্রদান হয় না। ইলেকট্রনের আদান প্রদান হয় না। তাহলে এখানে 1 নাম্বার বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হয়েছে, 2 নাম্বার বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হয় নাই। এটা আরো ডিটেইলসে দেখাইতে পারবা। এখানে দেখো ম্যাগনেসিয়ামের যার মান +2, এখানেও বের করে দেখবা +2, কোনো চেঞ্জ নাই। এখানে ওই অক্সিজেনের -2, এখানেও -2। এখানে সালফারের যার মান +6, এই জায়গায় সালফারের যার মান +6, নো চেঞ্জ। এখানে হাইড্রোজেনের যার মান +1, এই জায়গায়ও হাইড্রোজেনের যার মান +1। এখানে অক্সিজেন -2, এখানে অক্সিজেন -2। কোথাও কোনোটার জারণ সংখ্যা চেঞ্জ হয় নাই বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার সময়। দ্যাট মিনস এখানে ইলেকট্রনের আদান প্রদান হয় নাই। সো এটা হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া, আর এটা রেডক্স বিক্রিয়া। সো ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে তুলনা করতে হচ্ছে। সো এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, এটাতে হয় নাই, এটাই তুলনা। উদ্দীপকের এ যৌগের আণবিক সংকেত এগুলা লাগবে না। 2 ও 3 নং বিক্রিয়ায় সালফারের 2 ও 3 নং বিক্রিয়ায় সালফার যৌগসমূহের সালফারের জারণ সংখ্যা, দেখো 2 নং বিক্রিয়ায় এখানে সালফারের জারণ সংখ্যা বিশ্লেষণ করতে বলছে। দেখো এটা হচ্ছে দিনাজপুর 32,
দিনাজপুর বোর্ড 23। যে পিকচার তুলছে ও বেশি তুলে ফেলছে, বুঝছো? আমি দেখাইছিলাম লাল কালার দিয়ে, আর হচ্ছে সবগুলা তুলে ফেলছে, এই জন্যই তো ঝামেলা। আচ্ছা দেখো, এই 2 ও 3 নং বিক্রিয়া সালফার যৌগ সময়ের সালফারের জারণ সংখ্যা বের করতে হচ্ছে। দেখো 2 নং বিক্রিয়াটা দেখো, 2 নং বিক্রিয়া কি হয়েছে? সালফার ডাইঅক্সাইড অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড হয়েছে। এখানে এটাই বলছে 2 আর 3 নং বিক্রিয়া সালফার যৌগ সময়ে সালফারের জারণ সংখ্যা বিশ্লেষণ করতে। বিশ্লেষণ করা মানে কি, এই জায়গায় তুমি হিসাব করে যদি দেখো, এখানে বিক্রিয়কে এই জায়গায় সালফারের জারণ মান +4, কেমনে? অক্সিজেন 2টা আছে, অক্সিজেনের জারণ মান -2, আর 2টা আছে 2 দুগুণা 4 হয়, ওই পাশে গেলে +4 হয়ে যাবে। এখানে সালফার +4, এই জায়গায় +6। তাহলে এই +4 থেকে +6 হয়েছে, দ্যাট মিনস 2টা ইলেকট্রন সে আরো ত্যাগ করছে, মানে তার প্লাস মান বাড়ছে। প্লাস মান বাড়া মানে এই জায়গায় হয়েছে জারণ। এটা হচ্ছে একটা বিশ্লেষণ একটা সালফারের, ঠিক আছে? আর আরেকটা যেটা 3 নং বিক্রিয়া, যেটা H2S এর সাথে বিক্রিয়া করে H2S উৎপন্ন করছে, এটাতে দেখো এই জায়গায় সালফার মুক্ত অবস্থা আছে, জারণ সংখ্যা 0, আর এই জায়গায় সালফারের জারণ সংখ্যাটা -2 বের হয়। কেমনে? কারণ হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, 2টা হাইড্রোজেন 2 দিয়ে গুণ, সালফারেরটা বের করবো x ধরলাম। তাহলে এখান থেকে দেখো +2 + x = 0, তো x = কি হবে? +2 পাশে গেলে -2 হবে। তাহলে বুঝছো, এখানে সালফারের জারণ সংখ্যা -2। তাইলে এখন বলো এখানে কি হয়েছে? এই যে সালফারের জারণ সংখ্যা 0 থেকে -2 হয়েছে। 0 থেকে -2 হওয়া মানে কি? তার সেই ইলেকট্রন গ্রহণ করছে, যেহেতু তার জারণ সংখ্যা মাইনাস মান বাড়ছে না, 0 থেকে -2 হয়েছে, মাইনাস মান বাড়ছে, দ্যাট মিনস এই জায়গাটাতে বিজারণ হয়েছে। এটাই সালফারের জারণ সংখ্যা বিশ্লেষণ। দেখো এখানে বিক্রিয়কের জারণ সংখ্যা ছিল, এই জায়গায় সালফারের +4, উৎপাদে গিয়ে হয়েছে +6, দ্যাট মিনস এই জায়গাতে সালফার 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তার জারণ করছে। 3 নং বিক্রিয়কের সালফার জারণ সংখ্যা 0, উৎপাদে গিয়ে হয়েছে -2, সুতরাং এই জায়গায় সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। দেখো সালফারের জারণও হইতে পারে, বিজারণও হইতে পারে, ঠিক আছে? এটা বিক্রিয়ার উপর ডিপেন্ড করে। উদ্দীপকের 1 নং বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে ব্যাখ্যা করে। যে 1 নং বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা আমি সরাসরি উদাহরণ দিয়ে দেখাইছিলাম, আমি যখন বেসিক পড়াই এই বিক্রিয়াটা দিয়ে দেখাইছিলাম। তো এটা হচ্ছে হোমওয়ার্ক, পুরোটা হোমওয়ার্ক। 2 নং বিক্রিয়া কোন রাসায়নিক বিক্রিয়াকে সমর্থন করে? দেখো এই 2 নং বিক্রিয়া ঠিক কোন রাসায়নিক বিক্রিয়াকে সমর্থন করে? দেখো 2 নং বিক্রিয়াটা হইতেছে, আমি তোমাদের দেখাই। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ভালো মতো বুঝো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমি পানির মধ্যে ডালতেছি, তখন কি হবে? এই জায়গায় আমাদের উৎপন্ন হয়, আমরা দেখছিলাম অ্যালুমিনিয়াম এখান থেকে OH এর সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে? তো এখানে 3টা OH লাগে, 3 দিবা এই জায়গায়, ঠিক আছে? তারপরে এখানে দেখো 3টা OH নিয়ে নিছে, তাইলে 3টা হাইড্রোজেন বাকি আছে। কজ দেখো OH মানে কি? অক্সিজেন 3টা, হাইড্রোজেন এখানে 6টা আছে, 3 দুগুণা 6, 3টা নিয়ে নিছে। হাইড্রোজেন 3টা বাকি আছে, এখানে ক্লোরিন 3টা বাকি আছে, ওরা 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। সো এখানে প্রথম শর্ত দেখো, প্রথম শর্ত কি? আমাদের পানি একটা যৌগের সাথে বিক্রিয়া করে ভিন্নধর্মী আরেকটা যৌগ উৎপন্ন করছে, দ্যাট মিনস এটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। সো এটা হইতে পারে আদ্র বিশ্লেষণ হইল। তারপরে আরেকটা কাহিনী হইতে পারে, দেখো এখানে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে এই যে যৌগটা উৎপন্ন করে, এটা হয় সলিড, এবং এটা পাত্রের নিচে তলানি রূপে জমা হয়। দ্যাট মিনস তলানি রূপে জমা হইলে এটার অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়লে এটা অদক্ষেপণ বিক্রিয়া হবে, অদক্ষেপণ বিক্রিয়াও হবে, ঠিক আছে? অদক্ষেপণ বিক্রিয়া এটা যে হয় ভাইয়া, বইয়ে উদাহরণ হিসেবে দেখাইছিলাম তোমাদের, মনে আছে? তাহলে এটা অদক্ষেপণ বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, দুইটারই প্রতিনিধিত্ব করে। এটা কি বলো? অদক্ষেপ পড়ে আর আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ, দুইটাই বলতে পারবা। সো এইটাই হচ্ছে আমার এটার আনসার। এটা তো দেখাইলাম, এটা শেষ। 1 নং বিক্রিয়াটি হতে দেখাও যে জারণ বিজারণ যুগোৎপদ ঘটে। 2 নং বিক্রিয়া থেকে দেখো, এটা একদম ইজি, এটা পারবা, প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে দেখাইবা, ঠিক আছে? মেবি আমি করেও দেখাইছিলাম। কেমনে দেখাইতে বসে? জারণ বিজারণ যুগোৎপদ ঘটছে, এগুলা এখন আর পারবা। জারণ বিজারণ আর কত দেখাবো? জিঙ্ক আছে, কপার সালফেটের সাথে বিক্রিয়া করছে,
জিঙ্ক সালফেট আর কপার উৎপন্ন করছে। তো এখানে জিঙ্কের জারণ মান 0, এই জায়গায় গিয়ে দেখবা +2, এখানে কপারের জারণ মান +2, এই জায়গায় গিয়ে দেখবা 0, যেখানে মুক্ত অবস্থায় আছে। জিঙ্ক 0 থেকে +2 হয়েছে, দ্যাট মিনস প্লাস মান বাড়ছে, এই জায়গায় জারণ করছে। কপার +2 থেকে 0 হয়েছে, দ্যাট মিনস প্লাস মান কমছে, +2 থেকে 0 হয়েছে, প্লাস মান কমলে হয় বিজারণ, এই তো জারণ বিজারণ। পরে জারণ অর্ধ বিক্রিয়া কোনটা? এই যে জিঙ্ক কি হয়েছে, জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে সে হয়েছে জিঙ্ক 2+, এটা হচ্ছে আমাদের জারণ অর্ধ বিক্রিয়া। তারপরে কপার, এখানে কপার 2+ ছিল, এই যে কপার 2+ ছিল, ওই কপার 2+ কি করছে, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে মুক্ত কপারে পরিণত হয়েছে, এটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া, আর উপরেটা জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, এরপরে যখনই জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করছে ঠিক তখনই কপার ওই 2টা ইলেকট্রন গ্রহণ করছে, এজন্য জারণ বিজারণ যুগ উৎপন্ন করছে। এগুলো তো তোমরা জানো। 1 নং বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করতে বলছে। দেখো 1 নং বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব, 1 নং বিক্রিয়াটা কি, এই যে এইটা এ গ্যাস 3b, এটাও গ্যাস, এখান থেকে উৎপন্ন হইতেছে 2d, এটাও গ্যাস। ডেল এইচ বলছে, দেখো ডেল এইচ -x কিলোজুল পার মোল। তো ডেল এইচ যেহেতু নেগেটিভ, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া তাপের প্রভাব কিরকম বলো? তাপ উৎপাদী বিক্রিয়া দেখবেন সাম্যাবস্থায় তাপ বাড়াইলে বিক্রিয়াটা পেছনের দিকে অগ্রসর হবে এবং বিক্রিয়ক বাড়াবে, শেষ। আর চাপের প্রভাব কি? চাপের প্রভাব হবে, দেখো এটার বিক্রিয়কের মূল সংখ্যা টোটাল 4টা, 1 আর 3 4, উৎপাদে মূল সংখ্যা 2, তাহলে বিক্রিয়কের চাপ বেশি, উৎপাদে চাপ কম। সাম্যাবস্থায় চাপ বাড়াইলে যেদিকে চাপ কম ওই দিকে যাবে, উৎপাদের দিকে যাবে, উৎপাদ বাড়বে, শেষ। ঠিক আছে, ওইগুলা তুমি তোমার লিখো। এখন আর সব হোমওয়ার্ক, বাকি যা আছে সব হোমওয়ার্ক। 1 নং বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব, দেখো এটা কি, এটা তাপ হারি বিক্রিয়া। কেমনে বুঝলাম? এটা কি 1 নং বিক্রিয়াটা তাপ হারি বিক্রিয়া। কেন? এই যে হাইড্রোজেন ওয়াই এর সাথে বিক্রিয়া করতেছে, ঠিক আছে। এই বিক্রিয়াটা আমরা জানিও, যদিও জানি এটা 180 কিলোজুল। ওয়াই টু তো বলে দেয় নাই, না বলে দিলে তো ঝামেলা নাই। এটা হচ্ছে ঢাকা বোর্ড 22। এটা এইচ লিখছে, বাট এটা x2 ছিল, ঠিক আছে, x2 ছিল। তো x2 গ্যাস মনে করো, এটা y এর সাথে বিক্রিয়া করতেছে, এই জায়গায় 180 কিলোজুল দিছে, ব্যাপারটা বুঝো, আর এখানে দিছে 2xy। তো তোমারে বলছিলাম বিক্রিয়কে যদি প্লাস আকারে ডেলএইচটা থাকে, তাপ যদি বিক্রিয়কে প্লাস আকারে থাকে তাহলে ওই বিক্রিয়াটা হয় তাপ হারে, আর উৎপাদে যদি প্লাস আকারে থাকে ওইটা হয় তাপ উৎপাদী। ব্যাপারটা বুঝছো? উৎপাদে গিয়ে তাপ উৎপন্ন হয়েছে যেন তাপ উৎপাদী, বাট এটা দেখো বিক্রিয়কে প্লাস 180 কিলোজুল আছে, ঠিক আছে। দ্যাট মিনস উৎপাদ থেকে বিক্রিয়ক হওয়ার সময় এখানে 180 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তো এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, কজ এটা বিক্রিয়কে তাপটা দেওয়া, ঠিক আছে। উৎপাদে যদি প্লাস আকারে তাপ দেওয়া থাকে এটা তাপ উৎপাদী, অথবা ডেল এইচ মাইনাস থাকলে তাপ উৎপাদী, ঠিক আছে। বিক্রিয়কে তাপ এটা দেওয়া মানে কি, পজিটিভ দেওয়া মানে ডেল এইচও পজিটিভ আসবে, তাহলে এটা তাপ হারি বিক্রিয়া। তো তাপ হারি বিক্রিয়া যদি হয় তাহলে তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাব কি? তাপ হারি বিক্রিয়ায় দেখো এটা তো বিক্রিয়ক, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে উৎপাদ। তো তাপ হারি বিক্রিয়া মানে কি? বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শোষণ হয়, দ্যাট মিনস তাপ হারি বিক্রিয়ার উৎপাদটা ঠান্ডা, বিক্রিয়কটা গরম, এরকম চিন্তা করো। তাহলে এর সাম্যাবস্থায় যদি তাপ বাড়াও কোন দিকে যাবে? যেদিকে ঠান্ডা ওই দিকে যাবে, কজ আমি যে তাপ বাড়াইতেছি ওইটা প্রশমন করতে হবে। মানে তুমি তাপ বাড়াইছো যেদিকে তাপ কম ওই দিকে যাবে, তাপ কমাইছো যেদিকে তাপ বেশি ওই দিকে যাবে, স্বাভাবিক। তুমি তাপ বাড়াইছো, এটা হচ্ছে আমাদের কি তাপ হারি বিক্রিয়া। এটা সাম্যাবস্থায় তাপ বাড়াইলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। কোন দিকে যাবে? এই যে সামনের দিকে যাবে, ঠিক আছে, ওকে, সামনের দিকে যাবে। এবং কার পরিমাণ বাড়াবে? উৎপাদের পরিমাণ বাড়াবে। আর সাম্যাবস্থায় যদি আমি তাপ হ্রাস করি তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে? পেছনের দিকে যাবে এবং বিক্রিয়কের পরিমাণ বাড়াবে। এরই 2 ও 3 নং বিক্রিয়া কোনটি জারণ বিজারণ বিক্রিয়াকে সমর্থন করে? দেখো এটা কি, এটা দেখো, এটা ক্ষার, এটা অ্যাসিড, ঠিক আছে। এখানে যেটা উৎপন্ন হয়েছে এটা লবণ, এটা পানি, তাহলে এটা প্রশমন বিক্রিয়া। তাহলে এটা যদি প্রশমন হয়, বলো প্রশমন হয়, তাহলে কি নন রেডক্স, মানে জারণ বিজারণ সমর্থন করবে না, এটা নন রেডক্স। আর 2 নং বিক্রিয়াটা কি, এটা হিসাব করে দেখবা, এখানে আয়রনের জারণ মান হবে, দেখো এই যে দেখে দিচ্ছি, এখানে আয়রনের জারণ মান +2,
এখানে ক্লোরিন মুক্ত অবস্থায় আছে 0, এখানে আয়রনের জারণ হবে +3, হিসাব করে দেখো ক্লোরিন -1, তাহলে দেখো জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, তাহলে এটা হচ্ছে রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। 2 নংটাতে ইলেকট্রন আদান প্রদান হবে, 2 নংটা জারণ বিজারণ বিক্রিয়া, 3 নংটা কি ভাইয়া আমাদের প্রশমন বিক্রিয়া, জারণ বিজারণ নয়। ওকে, এখন সব পারবা। দেখো এটাতে কি বলছে, এটাতে গ নাম্বারে বলছে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ ঘটেছে, এটা তো পারবা। উদ্দীপকের 2 নং হতে কিভাবে অধিক পরিমাণ উৎপাদ পাওয়া যায়, এই 2 নং হতে কিভাবে অধিক পরিমাণ উৎপাদ পাওয়া যায় বিশ্লেষণ করে দেখো। অধিক পরিমাণ উৎপাদ পাওয়া যাইতে হলে কি করতে হবে দেখো, সালফার ডাইঅক্সাইড গ্যাস এটার সাথে অক্সিজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়েছে আমাদের এই জায়গায় ওয়াই, তো এখানে ওয়াই বলতে এখানে 2 সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। ডেলএইচ বলছে দেখো -196.6 কিলোজুল, তো ডেলএইচ যেহেতু মাইনাস, তাহলে বিক্রিয়াটা তাপ উৎপাদী ভালো মতো বুঝো। সো তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদ যদি বেশি পাইতে চাও, দেখো তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি এরকম বুঝো। তাপ উৎপাদী মানে বিক্রিয়া মানে হচ্ছে বিক্রিয়ক থেকে যখন উৎপাদ উৎপন্ন হয় তখন হচ্ছে তাপ উৎপন্ন হয়, উৎপাদ গরম বিক্রিয়ক ঠান্ডা। তো হলো তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্য অবস্থায় যদি তাপ বাড়াও, তাহলে তাপ বাড়াইলে কোন দিকে যাবে, যেদিকে তাপ কম ওই দিকে যাবে। তাইলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়াইলে বিক্রিয়াটা পেছনের দিকে যাবে এবং বিক্রিয়ক বাড়াই ফেলবে, তখন ঝামেলা হয়ে যাবে। আমার কি করতে হবে, আমার কিভাবে অধিক পরিমাণ উৎপাদ পাবো, উৎপাদ মানে এইটা, তো অধিক পরিমাণ উৎপাদ পাইতে হলে আমার বিক্রিয়ার সামনের দিকে নিতে হবে, সামনের দিকে গেলেই তো বিক্রিয়া উৎপাদ উৎপন্ন হবে। ব্যাপারটা বুঝতেছো? তো আমি দেখো সাম্য অবস্থায় যদি তাপ হ্রাস করি, তখনই যেই দিকে তাপ কম আছে ওই দিকে যাবে, তখন সামনের দিকে যাবে, ঠিক আছে, এবং উৎপাদের পরিমাণ বাড়বে। ব্যাপারটা বুঝছো? সাম্য অবস্থায় তাপ হ্রাস করলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। তো কি বলছি, অধিক পরিমাণ উৎপাদ পাওয়ার জন্য কি করতে হবে, প্রথমে সাম্যাবস্থায় তাপ হ্রাস করতে হবে, হ্রাস করব। এবং আরেকটা জিনিস, চাপের প্রভাব। চাপ কি রকম দেখো, এখানে আছে 3 মূল, এই 2 মূল আর এই 1 মূল, 3 মূল, এখানে আছে 2 মূল। দ্যাট মিন্স এইদিকে চাপ বেশি, এইদিকে চাপ কম, তাহলে এর সাম্য অবস্থায় চাপ বাড়াইলে যেদিকে চাপ কম ওই দিকে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এর সাম্য অবস্থায় যদি আমি চাপ বাড়াই, তাহলে এইদিকে চাপ কম আছে, এইদিকে মূল কম, তাহলে চাপ বাড়াইলে চাপ কম সামনের দিকে যাবে, উৎপাদ বাড়বে। দ্যাট মিন্স সাম্য অবস্থায় চাপ কমাইতে হবে, এই 3টা ওয়ার্ডই লিখবা। আর উৎপাদ বাড়াইতে হলে সবসময় বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইতে হবে। ঘনমাত্রার ক্ষেত্রে উৎপাদ যদি বেশি বাড়াইতে চাও, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে হবে। শেষ। এডি 2 নং বিক্রিয়াটি ভিন্ন ভিন্ন ধরনের বিক্রিয়া প্রতিনিধিত্ব করে, এই সেমটা আমরা করছি। আদ্র বিশ্লেষণ আর কি, আদ্র বিশ্লেষণ আর হচ্ছে, আচ্ছা এই যে গ নাম্বারটা প্রথম 1 নং বিক্রিয়া সম্পন্ন করে এবং দেখা যায় তাতে ইলেকট্রন স্থানান্তর ঘটে। 1 নং বিক্রিয়াটা কি, 1 নং বিক্রিয়াটা হচ্ছে SnCl2 FeCl3। ওই জায়গায় বিক্রিয়া করে, এই যে Sn কি উৎপন্ন করে, SnCl4 উৎপন্ন করে মেবি, ঠিক আছে। এরকমই তো Sn এর জারণ সংখ্যা +2 থেকে +4 হয়, Sn এর জারণ সংখ্যা কি হয়, +2 থেকে +4। বুঝছো? দেখো এই জায়গায় আয়রনের জারণ মান কত, +3, আয়রনের যোজনী 3। এখানে এই যে Sn এর জারণ যোজনী হইতেছে 2, এখানে Sn এর যোজনী 2, এখানে আয়রনের যোজনী 3। তো এই SnCl2 যখন এটার সাথে বিক্রিয়া করবে তখন কিরকম হবে দেখো, Sn এর যোজনী অবভিয়াসলি চেঞ্জ হবে, এখানে +2 থেকে +4 হবে, বিকজ Sn এর 2টা যোজনী আছে, 2 আর 4। তো যেহেতু বিক্রিয়া করবে, সো বিক্রিয়া করলে অবভিয়াসলি এই জায়গা থেকে যেহেতু ক্লোরিনের সাথে বিক্রিয়া করা লাগতেছে, তো যোজনী আদান প্রদান হবে একটু, তো তার যোজনী 4 হয়ে গেল, SnCl4 এখানে পাবা, ঠিক আছে। SnCl4 পাইলা, আর আয়রনের যোজনী হয়ে যাবে 2, বিকজ আয়রনের যোজনী আছে কটা, 2টা, 2 আর 3, এই জায়গায় যেহেতু 3 আছে ওই জায়গায় গেলে 2 হবে। ব্যাপারটা বুঝছো? চেঞ্জ হবে, যেহেতু জারণ বিজারণ হইতেছে হবে এই জায়গায়, তাহলে এখানে পাবা FeCl2। এখন তুমি যদি সমতা করো, তাইলে দেখো কেমনে সমতা করা যায়। এখানে আছে 6টা, এখানে আছে 5টা, হইল না। এখন দেখো কি করা যায়, কেমনে সমতা করা যায়। এখানে যদি 2 দেই, তাহলে আয়রন 2টা হইলো, ক্লোরিন কটা হইলো বলো, 4টা, 4 আর
4 আর 4 8টা, এই জায়গায় যদি 2 দেই তাহলে আয়রন 2টা, ক্লোরিন হয়ে গেছে 6টা, আর এখানে 2টা 8টা, সমতা হয়ে গেছে। তো এইটা হইতেছে আমাদের মূল বিক্রিয়া। তাহলে এই জায়গায় এই যে মূল বিক্রিয়াটাতে দেখো, ভালো মতো দেখো, এই যে বিক্রিয়াটাতে, এই বিক্রিয়াটাতে কি কি হয়েছে, এখানে এসএন এর জারণ সংখ্যা +2, এই জায়গায় এসএন এর জারণ সংখ্যা +4, এখানে আয়রনের জারণ সংখ্যা +3, এই জায়গায় আয়রনের জারণ সংখ্যা +2, এই যে ক্লোরিন 2টা +2, হিসাব করে বের করতে পারবো। তাহলে এসএন +2 থেকে +4 হয়েছে, প্লাস মান বাড়ছে, এসএন এর হয়েছে জারণ। আয়রন +3 ছিল, এটা থেকে +2 হয়েছে, প্লাস মান কমছে, এই জায়গায় হয়েছে বিজারণ। দ্যাট মিনস এখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটছে। এখানে বিক্রিয়াটি সম্পূর্ণ করে দেখাও যে তাতে ইলেকট্রনের স্থানান্তর ঘটছে, অবভিয়াসলি ঘটছে, কজ এই জায়গায় দেখতেছি বিক্রিয়কে এসএন এর জারণ সংখ্যা ছিল +2, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে উৎপাদকের জারণ সংখ্যা হয়েছে +4। অন্যদিকে Fe3+ বিক্রিয়কে জারণ সংখ্যা ছিল +3, উৎপাদকে গিয়েছে +2, তার জারণ সংখ্যা কমছে, সেই ইলেকট্রন গ্রহণ করছে, তখন তার বিজারণ হয়েছে, অবভিয়াসলি এই জায়গায় ইলেকট্রনের স্থানান্তর করছে। ঠিক আছে, ওকে। তারপরে এটা তো ভিন্ন ভিন্ন ধরনের বিক্রিয়া আমরা জানি। 3 নং বিক্রিয়ার সাম্য অবস্থায় তাপ ও চাপের প্রভাব। 3 নং বিক্রিয়া দেখো, এই যে 3 নং বিক্রিয়ায় সাম্য অবস্থায় তাপ ও চাপের প্রভাব। দহন বিক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হয়, দহন বিক্রিয়া তাপ উৎপন্ন হয় না, তো দহন বিক্রিয়াটা তোমার মূলত তাপ উৎপাদী হয়, আমার যতদূর মনে পড়ে। দহন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাহলে এটা তাপ উৎপাদী হবে। ঠিক আছে, আমার সোনার মনা আমাকে এই প্রশ্নগুলা হাসিব কই পাইছে, ওইগুলাই তো আমি বুঝতেছি না আসলে। এই যে এটা দেখি উল্লা পাল্লা দেখাই হয়েছে সবগুলাই। আচ্ছা, এই বুঝতেছো? এখন দেখো 3 নং বিক্রিয়ায় সাম্য অবস্থায় তাপ ও চাপের প্রভাব। সো এটাতে যে সাইনটা দিছে এটা কি? এটা একমুখী। তাহলে এটা যেহেতু একমুখী বিক্রিয়া, দেখো তাহলে একমুখী বিক্রিয়ায় তাপ ও চাপের প্রভাব কি আছে? নাই। এটা কি? এটা হচ্ছে তোমার একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়ায় সাম্য অবস্থায় লাসা তেলের নীতি কাজ করে না, লাসা তেলের নীতি উভমুখী বিক্রিয়া লাগে, তাহলে সেইটাতে লাসা তেলের নীতি কাজ করবে না। তারপরে যদি প্রশ্নের খাতিরে আমরা বলি এটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তো তাপ উৎপাদী বিক্রিয়া অনুসারে তাপের প্রভাব এখানে ব্যাখ্যা করতে পারো। কেন তাপ উৎপাদী বিক্রিয়া করছে? এটা দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া অবভিয়াসলি তাপ উৎপন্ন হয়, কোনো কিছু পুড়াইলে জ্বালাইলে অবভিয়াসলি তাপ উৎপন্ন হবে, সাধারণ একটা জিনিস। আর চাপের প্রভাব তো পারবাই। এই জায়গায় দেখো মূল সংখ্যা আছে, এখানে একটা, এখানে দুইটা, 3 মূল। এই জায়গায় এখানে একটা, এখানে 2টা, তো এখানে মূল সংখ্যা তো এখানে 3টা, এখানে 3টা, মূল সংখ্যা সমান, তাহলে চাপের কোনো প্রভাব নাই। উভয় পক্ষে যদি মূল সংখ্যা সমান হয়ে যায় তাহলে চাপের কোনো প্রভাব থাকে না। ঠিক আছে, দেখো বিক্রিয়কে মূল সংখ্যা সমান, দেখো বিক্রিয়কের টোটাল মূল সংখ্যা কত? এই যে 1 আর 2, টোটাল মূল সংখ্যা হচ্ছে 3। উৎপাদক দেখো 1 আর 2, টোটাল মূল সংখ্যা 3। তাহলে যদি মূল সংখ্যা সমান হয়ে যায় তাহলে উভয় ক্ষেত্রে চাপ সমান আছে, বিক্রিয়কের উৎপাদকের চাপ সমান, তাহলে চাপের আর কোনো প্রভাব থাকবে না। সকল সংযোজন বিক্রিয়া রেডক্স নয়, উদ্দীপকের 1 ও 2 নং বিক্রিয়ার সাহায্যে বিশ্লেষণ করো। দেখো 1 নং বিক্রিয়াটাও সংযোজন, 2 নং বিক্রিয়াটাও সংযোজন। এই যে ঘ নাম্বারটা, 1 নং বিক্রিয়াটাও সংযোজন, 2 নং বিক্রিয়াটাও সংযোজন। এখন সকল সংযোজন বিক্রিয়া রেডক্স নয় দেখাইতে বলছে। 1 নং বিক্রিয়াটা কি? ক্যালসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? 2x। তাহলে এখানে কি ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, 2 ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 নং বিক্রিয়া। এটা কি সংযোজন বিক্রিয়া? কারণ দেখো একাধিক বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করছে। তো এখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা 0, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা 0, যারা মুক্ত অবস্থায় আছে। এখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2। -2 না, অবভিয়াসলি -2 হবে। তাই দেখো ক্যালসিয়াম 0 থেকে +2 হয়েছে, এখানে হয়েছে জারণ। অক্সিজেন 0 থেকে -2 হয়েছে, এই জায়গায় হয়েছে বিজারণ। তাহলে এটাতে জারণ বিজারণ হয়েছে, এটা সংযোজন প্লাস জারণ বিজারণ। এটা কি? এটা সংযোজন বিক্রিয়া তো অবভিয়াসলি, এবং এটা জারণ বিজারণের সাথে সংযোজন প্লাস রেডক্স।
ঠিক আছে। বাট 2 নং বিক্রিয়াটা কি, 2 নং বিক্রিয়াটা বলছে এক্স মানে কি, এই যে এখানে ক্যালসিয়াম অক্সাইডটাই এক্স ছিল, এটাই এক্স ছিল, তাইলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে ওয়াই উৎপন্ন করছে, ভালো মতো বুঝো। তাহলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে, তাহলে এখানে কি উৎপন্ন হবে বলো? ক্যালসিয়াম অক্সাইড যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? ক্যালসিয়ামের যোজনী তো 2, আর তাহলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। দেখো ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, তাহলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, এটা উৎপন্ন হবে, চুন আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো এটাও সংযোজন বিক্রিয়া। কেমনে? কারণ একাধিক যৌগ একসাথে বিক্রিয়া করে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করতেছে, তো আমাদের সংজ্ঞা অনুযায়ী এটা সংযোজন। এখন এটা রেডক্স কিনা আমরা দেখি, জারণ বিজারণ কিনা একটু দেখি। দেখো এখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2, অক্সিজেনের জারণ সংখ্যা -2, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2, কার্বনের জারণ সংখ্যা +4। হিসাব করে বের করে দেখতে পারবো, অথবা দেখলেই বোঝা যায়। অক্সিজেন 2টা আছে, -2 করে 2 2 4 হবে, 4 ওই পাশে গেলে +4 হয়ে যাবে। ক্যালসিয়াম আছে +2, কার্বন +4, অক্সিজেন -2। হিসাব করে দেখো, তাই দেখো ক্যালসিয়ামের কি জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে? হয় নাই। কার্বনের কি জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে? হয় নাই। অক্সিজেনের জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে? হয় নাই। কোনোটারই জারণ সংখ্যার পরিবর্তন হয় নাই। তো এই জায়গায় যেহেতু বিক্রিয়কের উৎপাদে সবগুলোর জারণ সংখ্যা সেম, তাহলে এইটা রেডক্স নয়, এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, কারণ এই জায়গায় ইলেকট্রনের স্থানান্তর হয় নাই, তাহলে এটা রেডক্স নয়। তাহলে রেডক্স নয় হইলে আমরা কি বুঝলাম? যে সংযোজন বিক্রিয়া হইলেই যে জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া হয়ে যাবে এরকম কিছু কোনো নাই। দেখো সকল সংযোজন বিক্রিয়া রেডক্স নয়, কারণ এটা সংযোজন বিক্রিয়া রেডক্স ছিল, বাট এই সংযোজন বিক্রিয়া দেখতেছি আমরা জারণ বিজারণ হয় নাই, এখানে ইলেকট্রনের স্থানান্তর হয় নাই, তো এটা সংযোজন হওয়ার পরেও রেডক্স হইতেছে না। দ্যাট মিনস সকল সংযোজন বিক্রিয়া কিন্তু রেডক্স নয়, ঠিক আছে, ব্যতিক্রম আছে, এইটাই, এতটুকুই। এখন এটা দেখতে পারো 1 নং বিক্রিয়াটারে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলার কারণ কি? যে 1 নং বিক্রিয়াটাতে কেন? কারণ দেখো এখানে কি বিক্রিয়া হইতেছে, CH3 COO CH2 CH3। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এইটা কার সাথে বিক্রিয়া করতেছে? পানির সাথে। দেখো পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে? এই পানির H+ আর OH- এই দুইটা অংশ আছে। এটার দেখো এটার এতটুকু একটা অংশ, এতটুকু কি CH3 COO- আর বাকি যেটা আছে দেখো এটা হচ্ছে জাস্ট অ্যালকাইল মূলক CH2 CH3। দেখো CH2 CH3 মানে কত বলো? C2H5। এই C2H5 হচ্ছে ইথাইল মূলক, চ্যাপ্টার 11 পড়লে বুঝবা। তাহলে এই যে CH2 CH3 এটা হচ্ছে জাস্ট ইথাইল মূলক প্লাস আগে থাকে। তাহলে এটারে বাংলে এতটুকু মাইনাস এতটুকু প্লাস, এইভাবে পাবা CH3 COO- আর CH2 CH3 প্লাস। কেমনে কোনটা প্লাস কোনটা মাইনাস বুঝবা? দেখো এটাই অ্যালকাইল মূলক, তো অ্যালকাইল মূলক হচ্ছে আর প্লাস, মানে আর বন্ড আকারে থাকে আর কি, আর বন্ড আকারে থাকে, তো তার এই বন্ডটা প্লাস বন্ড হয়, ব্যাপারটা বুঝছো? তাহলে এই প্লাসটাই মাইনাসের সাথে অ্যাড হয়, তো এটাই দেখো এই যে এটার সাথে যে এটা অ্যাড হয়েছে, আলাদা অ্যাড হয়েছে, বুঝেই যাইতেছে, ঠিক আছে? তো এখানে কি হবে দেখো, এখন যেটা হবে বলো, এখন যেটা হবে এই যে এটা প্লাস না, তাহলে এটা মাইনাসের সাথে অ্যাড হবে, এটা এই মাইনাস এই যে OH এর সাথে অ্যাড হবে। CH2 CH3 কার সাথে অ্যাড হবে? OH এর সাথে। তাহলে CH2 CH3 OH এর সাথে অ্যাড হইলে এটা এরকম হবে, দেখো CH3 CH2 OH, সুন্দর মতো তো লিখতে হবে। দেখো কজ OH-টা এই যে এটা যখন CH3 তখন এটার পুরোটা বন্ড ফাঁকা, এরকম যদি থাকে দেখো কার্বন বন্ড কার্বন। CH2 মানে কি? এর 2টা হাতে হাইড্রোজেন আছে, একটা হাত ফাঁকা। CH3 মানে কি? এর 3টা হাতেই হাইড্রোজেন আছে। তো তুমি CH3 এর সাথে দেখো এখানে CH3 এর সাথে OH লাগাইতে পারবা না, ওই যদি লাগাইতে চাও যে CH3 এর সাথে লাগাইতে পারবা না, CH2 এর সাথে কিন্তু একটা হাত ফাঁকা আছে, ওই জায়গায় এসে OH-টা বসতে পারবে, ঠিক আছে? এইভাবে এটা হচ্ছে CH3 CH2 OH, আর এই CH3 COO H এর সাথে বিক্রিয়া করবে, এটা মাইনাস এটা প্লাস, উৎপন্ন করবে CH3 COOH। এখানে দেখো পানিটা ভেঙে H+OH- এইগুলা বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, এবং পানি আরেকটা যৌগের সাথে বিক্রিয়া করে নতুন আরো ভিন্নধর্মী যৌগ উৎপন্ন করতেছে। দ্যাট মিনস এটা আমাদের সংজ্ঞা অনুযায়ী আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞাই হইতেছে যে জায়গায় পানি অন্য একটা যৌগের সাথে বিক্রিয়া করে নতুন কোনো যৌগ উৎপন্ন করবে, ওটাই হচ্ছে আমার কি?
ওইটাই হচ্ছে আমার আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। অথবা এইভাবেও বলা যায় যে পানির H+ আর OH- অংশ এরা যদি সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করে নতুন যৌগ উৎপন্ন করে তখন আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। সো দুইটাতেই আমরা দেখতেছি এটা শর্ত মানতেছে আদ্র বিশ্লেষণের, এজন্য এটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, এইভাবে বর্ণনা দিলে হয়ে গেছে। আর নাই, আর যা আছে সব হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। জারণ বিজারণ ব্যাখ্যা করো, বিক্রিয়ার সাম্য অবস্থায় কার্বন মনোক্সাইডের উৎপাদন বৃদ্ধির জন্য লাসালতিয়া নীতির প্রয়োগ, এইগুলা পারবা। ঠিক আছে, HW। তো ভালো থাকো, এটাই ছিল আমাদের ক্লাস চ্যাপ্টার 7। আল্লাহর রহমতে ক্লিয়ার আই থিঙ্ক। প্রথম দিকে স্লো পড়াইছি, শেষের দিকে স্পিডে পড়াইছি, এটাই হওয়া উচিত। আশা করি বুঝছো, না বুঝলে বইলো, শর্ট কোয়েশ্চেন আর MCQ এর উপর একটা ক্লাস দিব। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।